আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকের ক্লাসের লাইট এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের পাটিগণিতের প্রায় শেষের দিকে চলে আসছি। অনুপাত সমানুপাত টপিকটা করব। এরপরে কিন্তু আমাদের আর খুব বেশি টপিক বাকি নাই। এরপরে অনুপাত সমানুপাতের সাথেই আর কি মিশ্রণ, অংশীদারি, কারবার এবং এলিগেশন, এটা এক জাতীয় সবগুলো টপিকে, মানে সবগুলো টপিকে আসলে অনুপাতের আন্ডারে, আর শুধুমাত্র বয়স টপিকটা আলাদা। তো যেহেতু আমরা বিষয়গুলো একটু খুঁটে খুঁটে বিস্তারিত পড়াবো, এই জন্য একটু সময় লাগবে। আশা করি আগামী 2 সপ্তাহ থেকে 15-16 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সব ক্লিয়ার তাই না? ওকে, তো অনুপাত সমানুপাত টপিকটা বিসিএসের সিলেবাসে যেহেতু অন্তর্ভুক্ত আছে, এই জন্য আমরা এই টপিকটা মানে ছেড়ে বীজগণিতে যাইতে চাচ্ছি না। সবাই জয়েন করলে আমরা শুরু করে দিব। ওকে, তাহলে অনুপাত সমানুপাত টপিকের শুরুতে আসলে অনেকগুলো সহজ প্রশ্ন আছে। এই সহজ প্রশ্নগুলা বেশি বেশি করতে গেলে বোরিং লাগবে। এই জন্য আমি যা সহজ টপিক যে টপ প্রশ্নগুলো আছে, এগুলার প্রত্যেকটা নিয়মের 1টা বা 2টা করে অঙ্ক দেখাই দিব। আমরা শেষের দিকে চলে যাব খুব দ্রুত, যাতে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমাদের মিস না হয়। ওকে, তাহলে আসি 1 নম্বর প্রশ্নটা দেখেন। তার আগে বেসিক জিনিসটা একটু দেখে নিই। বেসিক জিনিস হচ্ছে অনুপাত বলতে কি বোঝায়। ধরেন আমরা একজন 5 টাকা পেলে একজন পাবে 2 টাকা। এই 5:2 মানে হচ্ছে ধরেন ক অনুপাত খ, অর্থাৎ ক যদি 5 টাকা পায়, খ পাবে 2 টাকা। এই কথাটার মানে হচ্ছে যে 5:2, বাট এটা এইরকম, এটা জাস্ট একটা মেজারমেন্ট করার ক্রাইটেরিয়া। এটা এরকমও হতে পারে যে 10 টাকা যদি পায় এ, তাহলে এ পাবে 4 টাকা, অর্থাৎ সমান হারে বাড়বে। ঠিক আছে? তাহলে এই আমরা অনুপাতকে বলতে পারি, ধরেন আছে 2:3, এটা মানে যা 2/3 মানে তা। তাহলে অনুপাত চিহ্নটা দিয়ে আসলে ভাগ চিহ্ন বোঝায়, এটা একটা ভগ্নাংশের মতো কাজ করে। যেমন ধরেন যে 6:10 বললেন, এটা মানে যা 6/10 মানে তা। এটাকে শর্ট করে লেখা যায় কাটাকাটি করে 3:5, এটাকেও কিন্তু কাটাকাটি করে লেখা যায় 3/5। ঠিক আছে? তাহলে অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। 1 নম্বর প্রশ্ন বলতেছে যে অনুপাত কি। দেখেন গ নম্বরে অপশন দেওয়া আছে, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। আশা করি সবাই ধরতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে অনুপাতকে সাধারণত লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়। এই 10:4ও একটা অনুপাত, 5:2 একটা অনুপাত। কিন্তু 10:4টাকে আমরা 5:2 সাধারণত সবসময় প্রকাশ করে থাকি, যদি ব্যতিক্রম কোনো কথা না বলা থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি, এইখানে আরও কয়েকটা বিষয় দেওয়া আছে। যেমন ধরেন 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3:5 সমান কোনটি। 3:5 সমান কোনটি মানে কি, যে যেখানে কাটাকাটি করে আবার 3:5 হবে ওইটাই। তাহলে এখানে গ নম্বর অপশনে আছে 6:10। আচ্ছা, বইয়ের অনুপাত অধ্যায়ের 481 নম্বর পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠাটাতে বেশ কিছু অনুপাতের ডেফিনেশন দেওয়া আছে আর কি, বিভিন্ন ধরনের অনুপাত। যেমন ধরেন আছে লঘু অনুপাত, গুরু অনুপাত, একানুপাত, ব্যস্তানুপাত, ঠিক আছে, দ্বিগানুপাত, তারপর হচ্ছে দ্বিভাজিত অনুপাত, ধারাবাহিক অনুপাত, মিশ্র অনুপাত। তো এখানে আসলে সবগুলোরে আমাদের দরকার নাই। আমাদের যেগুলো রিডিং পড়লে আপনারা বুঝতে পারবেন, ওগুলো রিডিং পড়ে নেবেন। জাস্ট এখানে 2-3টা বিষয় আর কি একটু দেখা দিই, যেগুলো হচ্ছে ব্যস্ত অনুপাত। এটা হচ্ছে যে টাইম অ্যান্ড স্পিডের ক্লাসে আমরা দেখছিলাম যে 3:2 যখন 2:3 হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে একটা অনুপাত আর একটা অনুপাতের ব্যস্ত অনুপাত, মানে বিপরীত আর কি, রাশিগুলা অল্টারনেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর দ্বিভাজিত অনুপাত যেটা আছে, এটা হচ্ছে যে 2টা সংখ্যা আছে অনুপাত আকারে, এদের বর্গমূল করার পরে যে নতুন অনুপাতটা তৈরি হবে, এটাকে বলা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, আর হচ্ছে
মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতের আগে আছে একটা ধারাবাহিক অনুপাত। ধরেন আছে এক্স অনুপাত ওয়াই আর ওয়াই অনুপাত জেড, এরকম যদি দুটো অনুপাত থাকে, এই দুটো অনুপাতকে লেখা যায় এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। অর্থাৎ এইরকম ছোট ছোট রাশি যখন দুইটা আলাদা আলাদা অনুপাত থাকবে, এদেরকে সমন্বয় করে আমরা যখন একসাথে লিখব, তাহলে এটাকে আমরা বলতেছি ধারাবাহিক অনুপাত। আর এটা হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, মিশ্র অনুপাত হচ্ছে যে যখন আমরা কয়েকটা আলাদা আলাদা অনুপাতের কে একসাথে সমন্বয় করে প্রকাশ করব, এটাকে বলা হচ্ছে মিশ্র অনুপাত। যেমন ধরেন 2:1, 5:3 আর 7:2, এরকম তিনটা অনুপাত দেওয়া আছে। এদের মিশ্র অনুপাত কত? তাহলে এদের প্রথমের যে রাশিগুলো আছে এইগুলো গুণ করতে হবে। 5 দুগুণা 10, 7 10 70, আর এই 1, 3 আর 2 গুণ করলে 3 দুগুণা 6, কাটাকাটি করলে হচ্ছে 2 দিয়ে 35 আর হচ্ছে 3, এই 35:3। ঠিক আছে, তাহলে 35:3 হচ্ছে এই প্রশ্নের মিশ্র অনুপাত, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত। আচ্ছা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। এখন এইটার উপর ভিত্তি করে আমাদের বইয়ের মধ্যে 4 থেকে 15 পর্যন্ত 11টা প্রশ্ন আছে। এগুলোর ডেফিনেশনটা পড়লেই পারা যাওয়ার কথা। তা আমরা কি এই প্রশ্নগুলো স্কিপ করতে পারি, নাকি আপনাদের কোনো প্রশ্ন শেখার দরকার আছে? একটু মানে জানাবেন। জোহান মুন্তাসির বলছে, স্যার আপনাকে আজ খুব ফাইন লাগতেছে। আমি সবসময় ফাইন থাকার চেষ্টা করি, আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে তখন একটু হচ্ছে যে ক্লাসগুলো প্রাণবন্ত হয় না। তাছাড়া সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার। ওকে, হ্যাঁ, অধিকাংশ জনে বলছেন স্কিপ করার, এই জন্য আমরা স্কিপ করলাম। ঠিক আছে, একজন বলছেন 15 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, 15 নম্বরটা নাইস। আরেকজন বলছেন 12 নম্বর। 12 নম্বর অঙ্কটা সোজা ছিল। 12 নম্বরটা দেখেন তো মামা। 12 নম্বর বলছে যে 7:5 এবং 8:9 দুটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। ঠিক আছে, এই ধারাবাহিক অনুপাতের যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে যে আমরা বিস্তারিত শিখবো, কারণ এইটার উপর ভিত্তি করে পরে অনেকগুলো প্রশ্ন আছে। তো আমরা ওইখানেই আলোচনাটা করব। এখানে যারা একটু দেখে নেই, 7:5 আর 8:9 এদের ধারাবাহিক অনুপাত চাইছে। তাহলে ধারাবাহিক অনুপাত বললে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইখানকার শেষের পদটা আর এইখানকার শুরুর পদটা সমান সমান হতে হবে। সমান সমান করার জন্য ওই যে একটু আগে মনে আছে কি এক্স অনুপাত ওয়াই আর ওয়াই অনুপাত জেড, এই ওয়াই ওয়াই সমান হওয়ার কারণে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড লেখা যায়। কিন্তু এখানে তো 5 আর 8 সমান না। তাহলে সমান করতে গেলে কী করতে হবে? 5 আর 8-এর লসাগু কত? লসাগু হচ্ছে 40। তার মানে এইটাকেও 40 বানাইতে হবে, এইটাকেও 40 বানাইতে হবে। তাহলে যখন আমরা 40 বানাবো তখন এই 5 আসতে 40 আর 7 আসতে তখন 56 হবে। মানে এখানে গুণ হচ্ছে 8। আবার এখানে 8 দিয়ে এখানে 5 গুণ করে হচ্ছে 40, তাহলে এখানে 9-এর সাথে 5 গুণ করলে হয়ে যাবে 45। তাহলে 56:40 আর এখানে হচ্ছে 40:45। তাহলে এই যে দেখেন 40-40 মিলে গেল, তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি ধারাবাহিকভাবে 56:40:45। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার এই 12 নম্বরটা। আচ্ছা, 15 নম্বরটার কথা দু একজন বলছেন, 15 নম্বরটা দেখি। মানে মাঝখানে মোটামুটি সবগুলাই স্কিপ করলাম, কারণ এগুলো রিডিং পড়লে আর কি পারবেন আপনারা। যদি না পারেন পরবর্তীতে আবার সলভ ক্লাসে বলবেন, সমস্যা নাই। 15 নম্বর কি বলছে? 4:7 এবং 10:11 অনুপাত দুটির মধ্যে কোনটি বৃহত্তম? এই যেখানে দুইটা বলছে, কখনো 3-4টা অনুপাতও যদি দেওয়া থাকে, বিষয়টাকে আগে ভগ্নাংশে কনভার্ট করবেন। ভগ্নাংশের ক্লাসে যেমন আমরা দেখছিলাম কোনটা ছোট ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ, হুবহু একই রকম। এটাকে লেখা যায় 4/7। আচ্ছা, আটা কি আছে? আটা হচ্ছে 10/11। 10:11 মানে 10/11। আমরা জানি এই ধরনের দুইটা ভগ্নাংশ পাশাপাশি আসলে এটা সিস্টেম হচ্ছে যে এই যে আড়াআড়ি গুণ করা যায়। তাহলে 7-10 70, 4-11 44। তার মানে এই পাশের ভগ্নাংশটা ছোট, সরি, আর ডান পাশেরটা বড়। তার মানে হচ্ছে 10/11 বড়। আর লজিক্যালি বোঝা যাচ্ছে যে এখানে 11 দিয়ে 10কে ভাগ করলে যা হয়, 7 দিয়ে 4কে ভাগ করলে তার থেকে অনেক কম হয়। দশমিকে চিন্তা করেন, ঠিক আছে? এই জন্য এই ভগ্নাংশটা বড়। ভগ্নাংশ আকারে চিন্তা করার যে স্টাইলটা আমরা ভগ্নাংশের ক্লাসে শিখছি, ওইটাই অনুপাতেও অ্যাপ্লাই হবে। কেন? কারণ অনুপাত তো একটা ভগ্নাংশই। তার মানে শুধু অনুপাত দেখে আপনি তুলনা করতে পারবেন না, এটাকে ভগ্নাংশ বানায় কনভার্ট করতে হবে। ঠিক আছে, ওকে।
তাহলে এটা আসি, নেক্সট আসি, যে কোনো একটা রাশির মান দেওয়া থাকলে দেখা যাচ্ছে যে 16 থেকে 22, এখানে এই প্রশ্নটা আছে 1 নম্বর পদ্ধতির খ নম্বর অপশনে দেওয়া আছে যে কোনো একটির মান দেওয়া থাকলে। এগুলো প্রশ্ন অনেক সহজ, জাস্ট আমি একটা দেখাই দিই, সেটা হচ্ছে 22 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, এই যেগুলো স্কিপ করলাম, যাদের কাছে বই আছে বা পিডিএফ দেখছেন তারা প্রশ্ন নাম্বার বললে আমি ওই প্রশ্ন নাম্বার করে দিতে পারবো, যেহেতু এগুলো অনেক ইজি প্রশ্ন, এই জন্য আমি চাচ্ছিলাম একটু ফাস্ট আগায় দিতে। 22 নম্বর বলছে কি যে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত। এই অঙ্কটা করে দিলেও আপনি আগের অঙ্কগুলো পারবেন, কারণ ওই যে অনুপাতের মধ্যে এখন পূর্ব রাশি, এটাকে বলা হচ্ছে পূর্ব রাশি, আর এইটাকে বলা হচ্ছে উত্তর রাশি, ঠিক আছে। তাহলে আশা করি রাশি টাইপের যে প্রশ্নগুলো আছে এত সিলি প্রশ্ন আপনাদের করা দিতে হবে না, আপনারা এতটুকু সবাই রিডিং বললেই পারবেন। 22 নম্বর প্রশ্নটাতে আমি একটা স্টাইল দেখাই দিব, সেই স্টাইলটা হচ্ছে চিন্তাটা কিভাবে করবেন এই অনুপাত টাইপের প্রশ্নগুলা, সে বিষয়গুলো দেখেন, ঠিক আছে। বলছে যে পায়েস এ দুধ ও চিনির অনুপাত 7:2, তাহলে দুধ আর হচ্ছে চিনি, এটা অনুপাত হচ্ছে 7:2। তাহলে বলেন তো পায়েস কতটুকু? পায়েসে যেহেতু দুধ আর চিনি দুইটাই মিলে পায়েস, তাহলে দুধ হচ্ছে 9, পায়েস হচ্ছে 9 অংশ। এই যে এগুলোকে আমরা অংশ আকারে বলতে পারি, আর এই অংশ জিনিসটা মানে যা, এইটাকে আমরা 7x আর এটা 2x বলতে পারি না, তাহলে এই 7x আর 2x মানে যা, অংশ মানে তা। আচ্ছা, এখন আসি, ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত। তাহলে দেখেন চিনির পরিমাণ এই যে 2x আর 4x না, তাহলে এই 7x 2x ইকুয়াল টু আমরা বলতে পারি 4, তাহলে x এর মান হচ্ছে কাটাকাটি করলে 2, তাহলে আমাদের চাইছে এটা চিনির পরিমাণে, এখানে আমরা পাইলাম x এর মান 2, তাহলে এখান থেকে আমরা দুধের পরিমাণ বাড়ি করতে পারি, x এর মান বসায় 14। এই জিনিসটা যখন আপনি x এর স্টাইলে চিন্তা করবেন এটা রিটেনের সমাধান হয়ে যাবে। তবে এই শুধুমাত্র x এর জায়গাটাতে একটু আমরা প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে এই অঙ্কগুলা লেখালেখি ছাড়াই মুখে মুখে পারা যাবে। কীরকম, যে এখানে মনে করি 7 অংশ আর 2 অংশ, তাহলে 2 অংশের মান যদি 4 হয়, 1 অংশের মান হবে 2, আর 7 অংশের মান হবে 7 × 14। যেহেতু আমাদের শুধু দুধের পরিমাণ বাড়ি করতে বলছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 14 কেজি। কিন্তু যদি বলতো পায়েসের পরিমাণ কত, তাহলে পায়েস যেহেতু এই দুধ আর চিনি দুইটাই মিলে, তখন হয়তো 7 + 2 = 9 অংশ। 1 অংশের মান কত পাইছি আমরা, এই 1 অংশের মান পাইছি আমরা 2 অংশ যদি 4 হয়, 1 অংশ = 2, ঠিক আছে। তাহলে 9 অংশ সমান হবে এই 9 × 2 = 18। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18, ঠিক আছে। ওকে, নেক্সট আসি আমরা। এই রকমের ছোট ছোট আরও বেশ কয়েকটা প্রশ্ন আগের পরীক্ষাগুলোতে আসতো, এখন কিন্তু এত সোজা প্রশ্ন আপনারা মানে খুব ইজি বেশি মনে করবেন, এই জন্য আমি একটু স্কিপ করতেছি। হ্যাঁ, আমরা দেখেন 26 নম্বর প্রশ্ন আসি। হ্যাঁ, নেক্সট ফ্রাইডেতে সুদ কষার উপর এক্সাম হবে। তাহলে এখানে আচ্ছা 25 নম্বর টাকা দেখেন তো, মানে আপনারা চিন্তার স্টাইলটা দেখেন। 25 নম্বর বলছে কি যে দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত। তাহলে এখানে দেখেন ছোট সংখ্যাটি 65 হলে, তাহলে 5:8 মধ্যে কি দেখতেছেন, 5:8 মধ্যে আমরা দেখছি এই 5টা হচ্ছে ছোট, তাহলে এইটার মান হচ্ছে 65। এই 5কে 65 বানাইতে যে আমরা কি কত গুণ করছি, 13। তাহলে 8কে 13 গুণ করলে কত হবে, 7 × 13 = 91, আর 8 × 13 হচ্ছে 104। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 104। তো এইটা হচ্ছে মুখে মুখে এইভাবে চিন্তা করবেন, 5 ভাগের মান 65, 1 ভাগের মান 13। এই যে 1 ভাগ 1 ভাগ বা 1 অংশ 1 অংশ বিষয়টা, এটা কিন্তু মুখে মুখে চলে আসবে। কিন্তু যখন আপনি এক্সের স্টাইলে চিন্তা করবেন, তখন আপনার মাথা সরাসরি কাজ না করে বলবে একটু কলম টাচ করেন, একটু এক্স লিখে করেন। এই একটুও যদি লিখতে না চান, তাহলে এই অংশ আকারে চিন্তা করবেন, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8 অংশের মান 8 × 13 = 104, খ নম্বর অ্যান্সার। ওকে, তাহলে আমরা আসি নেক্সট প্রশ্ন 26 নম্বর দেখেন। বলছে হ্রাস বৃদ্ধি করা বোঝালে 26 নম্বর 1-এর গ বলছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। তাহলে এই বৃদ্ধি করা মানে কি, যে একটা সংখ্যা ছোট আছে তাহলে সেইটাকে বড় করতে হবে,
আবার একটা কি স্টাইলে বড় করতে হবে, ধরেন আছে 24, 24কে টেনে টেনে আপনি বাড়াবেন, বাড়াই এখানে থামবেন। এটা কি 15 হইতে পারে না, 15 হলে তো এটা ছোট হয়ে যাচ্ছে। যেহেতু বৃদ্ধি করার কথা বলছে, তাহলে এখানে হয়তো 30 বা 50 বা এরকম যে কোনো বড় সংখ্যা হবে। এখন এই যে আপনি এটা কত নিবেন, এটা নির্ভর করবে কিসের উপর? এই যে আপনাকে একটা অনুপাত দেওয়া আছে যে 7:6, এই স্টাইলে বড় করেন। আপনাদের অনেকের মনে হইতে পারে যে এখানে 7 অংশের মান মনে হয় 24, না, বিষয়টা একটু ভাবেন যে 24 সংখ্যাটা ছোট, তাহলে এইখানে বৃদ্ধি করার পরে হবে বড়, তাহলে এই 6 অংশের মান হচ্ছে 24। 6 অংশের মান যদি 24 হয়, তাহলে 1 অংশের মান হবে 4, 7 অংশের মান হবে 28। তাহলে এই যে 28, এটা কি? এটা হচ্ছে আমাদের এই 24কে বাড়িয়ে আমরা কোথায় যে থামবো সেটার রূপরেখাটা আমাদেরকে, সীমাটা নির্ধারণ করে দিল অনুপাতটা। তাহলে এখানে আপনাদের মনে হইতে পারে কি যে 24কে 6:7 বাড়ালে কত হবে? আসলে 6:7 দেওয়া থাক বা 7:6 দেওয়া থাক, আমাকে যখন বাড়ানোর কথা বলবে তখন বুঝতে হবে যে এই 24 সংখ্যাটা ছোট, তার মানে এই অনুপাতের মধ্যে যেটা ছোট সেইটার মান হচ্ছে 24। এটা না বুঝলে কিন্তু উল্টাপাল্টা লাগবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝে যাবেন। তাহলে যদি বুঝে যেয়ে থাকেন, তাহলে এই রকম করে 27 এবং 28, 29 সবগুলো অঙ্ক আছে, আপনারা একটু নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, এই যে অঙ্ক স্কিপ করতেছি, অনেকে তারপরে মনে করেন যে এতগুলো নাম্বার বাদ দিলে কেন করতেছেন ভাই? আমি কি সংখ্যা দেখে নাম্বার যে 24 নাম্বার অঙ্ক না করে 28 নাম্বারে কেন গেলাম, এইভাবে তো চিন্তা করতেছি না। যদি আপনাদের দেখেন না ক্লাস কঠিন অঙ্ক হয়, তাহলে প্রত্যেকটাই করা দিব, যদি এক জাতীয় না হয়। আর একেবারে হলে আমরা ধরেন আছে একটু চেঞ্জ করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে সেই সমষ্টি দেওয়া থাকলে ধরেন আছে যে 31 নম্বর অঙ্কটা দেখেন। 26 নম্বরটা আর একটু বলেন। রিজওয়ান রাব্বি 26 নম্বর অঙ্কটা তো অনেক সুন্দর করেই বললাম। ধরেন আছে 24 সংখ্যাটা আছে, এটা কত ছোট না বড় জানি না, কিন্তু এই সংখ্যাটাকে বড় করতে হবে, তাহলে এটা অবশ্যই ছোট। আবার কোন অনুপাতে বড় করতে হবে? 7:6। তার মানে এই 6, এটা হচ্ছে ছোট অংশটা হচ্ছে 24। তাহলে 6 ভাগের মান যদি 24 হয়, 1 ভাগের মান হবে 4, আর 7 ভাগের মান হবে 28, ঠিক আছে? ওকে, তাহলে 31 নম্বর অঙ্কটা দেখেন, এটা জাস্ট চিন্তার স্টাইলটা একটু ধরাই দেই। 31 নম্বর হচ্ছে যে একটা স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত 3:7, স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 হলে ছাত্র সংখ্যা কত? তাহলে মোট যেহেতু বলছে, তাহলে আমাদের এখানে কয় অংশ? 3 অংশ আর 7 অংশ। তাহলে 3 আর 7 যোগ করে ফেলবো, 7 3 10 অংশের মান 150। 10 অংশ যদি 150 হয়, তাহলে 1 অংশের মান হবে 15। এরপরে উত্তর কি দিয়েছে? ছাত্র সংখ্যা কত? যেহেতু ছাত্রের অনুপাতে মান দেওয়া আছে 3, তাহলে 3 অংশের মান হবে 3 15 45। এই যে কথাগুলো মুখে মুখে বলতেছে, আপনাদের হয়তো বা মনে হচ্ছে যে না লিখে দিলে একটু ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই লিখবো, কিন্তু পরীক্ষার হলে আপনি মুখে করার চেষ্টা করবেন। এই দুটা যোগ করলে 10 অংশের মান 150, তাহলে 1 অংশের মান 15, তাহলে এই যে ছাত্র 3 অংশের মান 45। আশা করি সবাই বুঝতে পারছেন। 32 নম্বর একজন করতে বলছেন, তাই না? আচ্ছা দেখি 32 নম্বর কি বলতেছে। 32 নম্বর বলতেছে যে একটা শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:6, ওই শ্রেণীতে মোট 55 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি? ওকে, তাহলে এখানে 55 জন ছাত্রছাত্রী থাকলে এখানে একটা খুবই সুন্দর একটা টেকনিক শিখবো। এই টেকনিকটাতে আপনাদের অযথা একটা সময় নষ্ট হবে না, ঠিক আছে? কিরকম দেখেন, ধরেন আছে যে আপনি একটা জমির মাঝখানে আছেন, এখান থেকে আপনি যদি এখানে যাইতে চান, তাহলে কি হবে? হয় এদিক, মানে সাপোজ এখানে আছেন, হ্যাঁ, এখান থেকে এইখানে যাইতে হবে আগে, তারপর এখানে। কিন্তু আমি যদি ডাইরেক্ট আপনার এখানে যাওয়ার রাস্তাটা বাইর করে দিই, তাহলে দ্রুত হবে না? কিন্তু এই পাশে যাওয়া কিন্তু বেশি কঠিন না। তো অঙ্কের বিষয়টা হচ্ছে এরকম যে এখানে ধরেন আছে যে খুব সহজে করা যাবে। একটা শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:6, তাহলে 5:6 ছাত্র আর ছাত্রী। আচ্ছা, এরপর কি বলতেছে? মোট 55 জন, তাহলে মোট 55, তাহলে এখানে অনুপাতে মোট কত? 5 আর 6 যোগ করলে 11 অংশ। 11 অংশ সমান 55, ঠিক আছে? 11 অংশ 55 হলে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি? ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি? তাহলে দেখেন যে এখানে ছাত্রী তো এখানে বেশি আছে, তাই না? কত অংশ বেশি? আমরা অনেকে যে কাজটা ভুল করতে পারি সেটা হচ্ছে যে এইখানে 11 দিয়ে ভাগ করলে 1 অংশের মান 5, তাহলে এই 5 5 25, এই 5 6 30, 30 আর 25 বিয়োগ করলে হয়
5। এইভাবে অনেকে অ্যান্সার বাড়ি করতে পারি, এইভাবে করলে সমস্যা নাই, ঠিক আছে, বাট এইভাবে সময় নষ্ট হবে। আমরা এই যে এইভাবে শর্টকাট একটা রাস্তা বাড়ি করবো, কীরকম, যে আমরা ছাত্রছাত্রীর সংখ্যায় বাড়ি করবো না। কেন? কারণ আমরা এখানে দেখতেছি যে 6 ভাগ আর 5 ভাগের ডিফারেন্স হচ্ছে 1 ভাগ। এই 1 ভাগের মান বাড়ি করলে হয়ে গেল। তাহলে 11 দিয়ে 55কে ভাগ করলে এই 1 অংশ সমান সমান হচ্ছে 11, আর উপরে 55কে ভাগ করলে সরাসরি 5। তাহলে এখানে ছাত্র আর ছাত্রী আলাদা মান বাড়ি করে বিয়োগ করার দরকার নাই। তাহলে টার্নিং পয়েন্টটা কি শিখলাম? টার্নিং পয়েন্টটা শিখলাম এটাই, যদি কখনো ডিফারেন্স বাড়ি করতে বলে তাহলে আমরা আলাদা করে মান বাড়ি করে বিয়োগ না করে প্রথমে আগে এই অংশগুলোরে বিয়োগ করে ফেলবো, তাহলে ওইটার মান বাড়ি করবো, তাহলে ডাইরেক্ট অ্যান্সার বার হবে। এটা সোজা অঙ্কে দেখি মনে হচ্ছে সোজা মনে হচ্ছে, অনেক বড় বড় অঙ্কেও দেখবেন যে এই স্টাইলটা কাজে লাগানো যাবে। বিশেষ করে মিশ্রণে, অংশীদারি কারবারে বড় বড় সংখ্যায় অনেকে অনেক সময় নষ্ট করে, সেখানে কিন্তু স্মার্টলি চিন্তা করতে পারলে দ্রুত আসে। তো যাই হোক, আমি এই সহজ বিষয়গুলো দেখাই দিচ্ছি, আপনারা মাথায় নেবেন বিষয়টা। ওকে, তাহলে 33 নম্বর অঙ্কটা কয়েক সেকেন্ডে বলেন তো। এগুলো পারবেন। এই যে আমজাদ এই সাগর 30 - 25 = যে 5 লিখছেন, ওইটা করতে হবে না, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন। ওকে, এখানে 33 নম্বর অঙ্কটা এগুলো পারবেন। 33 নম্বর কি বলছে, 3:5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে সংখ্যা দুটির অন্তর কত? সংখ্যা দুটির অন্তর শুনবেন। সংখ্যা দুটির অন্তর হচ্ছে, দেখেন 5 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 8 ভাগ করে 2 ভাগ, 8 ভাগ করে 2 ভাগ মানে সরাসরি 4 ভাগ করলে হয়ে যাচ্ছে, 4 × 14 = 56। ঠিক আছে, 14 অ্যান্সার। এই তো সবাই ধরতে পারছেন। ওকে, তাহলে আসি আমরা 34, 35, 36 এগুলো সবগুলো অঙ্কই একই রকম, ওই আগের স্টাইলটা কাজে লাগাবেন। কিভাবে দেখেন, যে এখানে 36 নম্বর আমরা করে দিই শুধু। এগুলো কিন্তু সবগুলো, যে আমি অংশ অংশ বলতেছি না, ওইখানে এক্স লাগাই দিলে রিটার্ন হয়ে যাবে, কিন্তু এত সোজা প্রশ্ন কি সাধারণত রিটার্নে আসে না। যদি আসেও সমস্যা নাই, ওই এক্স ধরে করবেন। তাহলে এখানে 36 নম্বর কি বলছে, 34 আর 35 করা দিতে পারতাম, কিন্তু ওগুলো যেহেতু বিস্তারিত সমাধান করে দেওয়া আছে এবং 36 নম্বরের সাথে হুবহু মিল আছে, তাহলে আমি 36টা করে দেয়, আপনি আগের দুটা করে নেবেন। 36 নম্বর বলছে, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়। এই যে বেশি বা কম বলা মানে কি, কম বলা মানে হচ্ছে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স 4 ভাগ সমান সমান হচ্ছে 8। এখন এটা হচ্ছে ডিফারেন্স। এখন আমাদের বাইর করতে বলছে কি, আমাদের বাইর করতে বলছে যে পানির পরিমাণ কত, পানির পরিমাণ বাইর করতে বলছে। তাহলে এখানে তো পানির পরিমাণ হচ্ছে এই যে 1 অংশ, তাই না? তাহলে এই 1 ভাগ সমান সমান 4 দিয়ে ভাগ করলে এই যে 2, এটা অ্যান্সার। এখন আসেন, এইখানে যদি বলতো মোট কত, মোট, এই মোট বাইর করতে বললে আমরা তখন এই 1 ভাগ সমান 2 হলে এই আলাদা আলাদা করে মান বাইর করবো না, ডাইরেক্ট 6 ভাগ সমান সমান 6 × 2 সমান সমান 12। অর্থাৎ এর আগের যে নিয়মটা করলাম সেটারে উল্টা পাশে, যে মোট বাইর করতে বললো এইভাবে আমরা ডাইরেক্ট মোট দিয়ে গুণ করে দিব। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আসি 40 নম্বর অঙ্ক দেখেন। 40 নম্বর অঙ্ক বলছে যে, আচ্ছা এর মধ্যে আমি বেশ কিছু অঙ্ক স্কিপ করতেছি, কারো যদি খুব বেশি সিরিয়াস সমস্যা থাকে আগে থেকে বই দেখবেন অবশ্যই, আর প্রশ্ন মার্ক করে রাখবেন, ওই মার্ক করা প্রশ্নটা আমাকে বলবেন, আমি করে দিব। 40 নম্বর বলছে যে, একজন লোক সপ্তাহে 2200 টাকা আয় করেন, 1650 টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? মানে অনুপাত বানানো আর কি। হ্যাঁ, তাহলে অনুপাত বানাইতে গেলে কি করতে হবে, আগে কার সাথে কার অনুপাত বানাইতে বলছে এবং কারটা আগে বলছে কারটা পরে বলছে, এই বিষয়ে ভুল করা যাবে না। তাহলে আয় হচ্ছে 2200 আর ব্যয় হচ্ছে 1650, 2200 আর 1650, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আসি, 550, তাহলে যাচ্ছে যে আয় থেকে ব্যয় বাদ দিলে কি বাইর হবে, সঞ্চয় বাইর হবে। তাহলে সঞ্চয় যদি 550 টাকা হয়, তাহলে এখন কি হচ্ছে, উত্তর চাইছে যে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত, যার সাথে যার কথা বলবে ওইভাবে কিন্তু লিখতে হবে। তাহলে সঞ্চয় অনুপাত আয়, এটা আমাদেরকে বাড়ি করতে বলছে। তাহলে সঞ্চয় হচ্ছে 550 আর আয় কত, আয় হচ্ছে 2200। তাহলে এটারে 0 কাটা, 55 দিয়ে 220কে কাটলে হচ্ছে 4, তার মানে 1:4। এটাকে যদি আপনি কোনোভাবে ভুল করে আগে আয় তারপরে সঞ্চয় লিখে 4:1 বানান, তাহলে কিন্তু হবে না। কি করতে হবে,
1:4 করতে হবে। যেইভাবে সিরিয়াল বলবে, যার সিরিয়াল আগে তার সিরিয়ালটা আগেই বাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, আমরা কিন্তু একটু ফাস্ট করতেছি, কারো কোনো সমস্যা হচ্ছে? এগুলো সহজ প্রশ্ন, তো এগুলোতে বেশি সময় নষ্ট করা বোকামি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। বিয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখেন। 42 নম্বর অঙ্ক হচ্ছে যে সুমনের বেতন রহিমের বেতনের 210%, লিটনের বেতন লিজার বেতনের 70%, লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, সুমন ও লিটনের বেতনের অনুপাত কত? প্রশ্ন অনেক ইজি, কিন্তু যখন 3-4 জনের নাম চলে আসে তখন কিন্তু উল্টাপাল্টা লাগে যাইতে পারে। তো যখন উল্টাপাল্টা না লাগার জন্য কিভাবে চিন্তা করা দরকার? এইভাবে চিন্তা করা দরকার যে প্রথমে যার কথা বলছে তারটা আগে লিখে ফেলি, তারপরে যার কথা বলছে তারটার সাথে এই প্রথমটার সমন্বয় করি, ঠিক আছে? এই সমন্বয় করার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে যে সুমনের বেতন রহিমের বেতনের 210%, তাহলে কার সাথে কার পার্সেন্টেজ? এটা তো পার্সেন্টেজের ক্লাসেই শিখছিলাম। রহিমের বেতনের, তাহলে রহিম আগে আর সুমন, অথবা আগে পরে লিখলেও সমস্যা নাই, কিন্তু রহিম 100 হলে সুমন হচ্ছে 210। পার্সেন্টেজ বলার কারণে যার সাথে তুলনা তাকে 100 ধরতে হবে। রহিমের বেতনের 100। আচ্ছা, এরপরে আসি লিটনের বেতন লিজার বেতনের 70%। তাহলে লিটন লিজার দুজনে কিন্তু আলাদা, তাহলে আমরা আলাদা জায়গায় লিখি লিটন লিজা। কারটা কার? লিটনের বেতন লিজার বেতনের 70%। তাহলে লিজার বেতন যদি 100 হয় তাহলে লিটনের বেতন হবে 70। এই দুজনের সাথে এই দুজনের কোনো মিল নাই, তাহলে আমরা সমন্বয় করতে পারতেছি না। তারপর আসি লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। তাহলে এই লিজার যে বেতনটা এইটা রহিমের বেতনের দ্বিগুণ। দেখেন তো এখন কি দ্বিগুণ আছে? সমান সমান হয়ে গেছে না? আচ্ছা, সমান সমান যেহেতু হয়ে গেছে তাহলে আমরা চেষ্টা করব রহিমের বেতনটা থেকে লিজার বেতনটা দ্বিগুণ করার। তাহলে এটা যেহেতু দ্বিগুণ করে 200 বানাবো, তাহলে এই 200-এর 70% তো আর 70 থাকবে না, তখন এটাও দ্বিগুণ হয়ে যাবে 140। তাহলে দেখেন কিন্তু সবার সাথে একটা লিঙ্ক আপ হয়ে গেল। এখন আসি তারপরে কি বলতেছে, সুমন ও লিটনের বেতনের অনুপাত কত? তার মানে সুমনের বেতন 210 হলে রহিমের বেতন 100, আবার রহিমের বেতন 100 হলে লিজার বেতন 200, কারণ ডাবল বলছে, আর লিজার বেতন 200 হলে লিটনের বেতন 140। তাহলে এই 4 জনের কিন্তু এখন একটা লিঙ্ক আপ হয়ে গেছে, সবাই 4 জনের সমন্বয় হয়ে গেছে। উত্তর চাইছে যে সুমন ও লিটনের বেতনের অনুপাত কত? তার মানে আগে সুমন আর হচ্ছে তারপরে লিটন। তাহলে সুমনের বেতন 210 হলে ঘুরে 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 লিটনের বেতন হইতে হবে 140। 0 0 কাটা, 7 দিয়ে কাটলে 2 আর হচ্ছে 3:2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3:2। সবাই ফুললি ক্লিয়ার কিনা বলেন? এবং এই রকমের ক্লু কিন্তু পাবেন, কয়েকজনের নাম দিয়েও আপনাকে উল্টাপাল্টা করে ফেলবে। তো একটু ধাপে ধাপে এভাবে লিখতে হবে। তো এরকম আরও অঙ্ক আছে অনুপাতের সমীকরণে বা পিছনের দিকে, আমরা ওইখানে যাব। তো এই 42 নম্বর অঙ্কটা ক্লিয়ার কি না সবাই কমেন্টে জানাবেন যে 42 ক্লিয়ার, ঠিক আছে? এতটুকু কমেন্ট করবেন যাতে আমরা বুঝি যে না সবাই মোবাইল সামনে রেখে মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, মোবাইল রেখে হচ্ছে যে অন্য কাজে ব্যস্ত নাই কেউ। 42 নম্বরটা আরেকবার বোঝান। 42 নম্বর হচ্ছে কি, যে এই যে রহিমের সাথে সুমনের তুলনা করতেছে, এইখানে অনেকে ভুল করে কি করেন জানেন, সুমন 100 দিয়ে দেন, 210 রহিমকে দিয়ে দেন। তাহলে তো আপনি মানে বাংলা আপনাকে আবার রিডিং করা শিখতে হবে। কেন? কারণ বাংলার ভাষাটা তো বুঝতে হবে। সুমনের বেতন রহিমের বেতনের, তাহলে রহিমের সাথে তুলনা করতেছে 210%, তাহলে রহিমেরটা হবে 100 আর সুমনেরটা হবে 210। এই বাংলাটা না বুঝলে তো সমস্যা, ঠিক আছে? এই জন্য রহিম 100 সুমন 210। আবার পরে বলছে লিটনের বেতন লিজার বেতনের 70%। তাহলে লিজা আমরা ধরছিলাম 100 আর লিটন ধরছিলাম 70, কারণ এই পর্যন্ত তো আমরা জানি না যে আগেরটার সাথে কি লিঙ্ক। কিন্তু তারপরে কি বলতেছে যে লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। তাহলে লিজার বেতনটা হচ্ছে রহিমের বেতনের দ্বিগুণ। তাহলে এখন আমরা দেখতেছি যখন 100 ধরছিলাম তখন তো সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দ্বিগুণ কথাটাকে ঠিক করার জন্য রহিমকে 100 রেখে লিজাকে 200 বানাই দিছি। তো যখন লিজাকে 200 বানাই দিছি তখন তো আবার লিটনেরটা তো 70% হিসাবে 70 থাকবে না, এটা 140 হয়ে যাবে। যখন এটা 140 হয়ে যাবে তখন লিটন লিজা আর রহিম ঠিক হয়ে গেল। আর রহিমের সাথে যেহেতু সুমনের লিঙ্ক আছে তাহলে সুমনও ঠিক হয়ে গেল। তাহলে 4টাই ঠিক আছে। এখন যে কোনো কিছু যার সাথে যার অনুপাত বাড়ি করতে বলবে বাড়ি করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই তো ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বুঝাই দিলাম আপনারা বলার আগে। নেক্সট আসি,
43, 44, 45, 46 এগুলা একই রকম। 45 নম্বর দেখেন, হ্যাঁ 45 নম্বর বলছে, হ্যাঁ আব্দুল্লাহ আল মাসুম বলছেন অনুপাতের অধ্যায়টা গণিতের ট্রাম্প কার্ড। অনুপাত আকারে চিন্তাটা কিন্তু আমরা ঐকিক নিয়মে একটু দেখাই দিছিলাম। ঐকিক নিয়ম আর অনুপাত আর পার্সেন্টেজ, এই তিনটা টপিক হচ্ছে কি ফান্ডামেন্টাল টপিক, মানে এই বেসিকের উপর ভিত্তি করে আর অনেকগুলো টপিকের ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন হয়। এই অনুপাত টপিকটা শিখলে আমি বললাম না, মিশ্রণ, তারপরে হচ্ছে যে আমরা ওই যে ম্যাজিক্যালি খুব দ্রুত অঙ্ক করা শিখবো অনেকগুলো বিষয়, এগুলো ওই রেশিও আকারে চিন্তা করা যাবে। তারপরে ধরেন আছে যে অংশীদারি কারবার, রুল অফ অ্যালিগেশন, জ্যামিতিতে, বীজগণিতে সবখানে এই রেশিও আকারে চিন্তাটা কাজে লাগবে। তবে ওইটা আরও অনেক স্মার্ট চিন্তা, সেটা আমরা ধাপে ধাপে আসবো। এখন ইজি ম্যাথগুলো আসছে তো, আমরা তো ইজি করাচ্ছি, বিষয়টা এরকম না, আমরা তো অনেকগুলো স্কিপ করতেছি, আর এগুলো বিভিন্ন ছোটোখাটো পরীক্ষায় আসে নিয়মিত, ঠিক আছে। ভাই রহিম আর সুমনকে ভগ্নাংশ হিসেবে লিখলে তো রহিম হর না হয়ে লব হলো কেন ভাই? আর এটা তো লব হয় নাই, এটা জাস্ট আমি নিচে লিখলাম দেখি, এটা আমি তো পাশাপাশি লিখতে পারতাম। কিসের লব কিসের হর লাগাইছেন? আমি তো এটা ভগ্নাংশ আকার লিখি নেই, হ্যাঁ এর নিচে পাশাপাশি লিখতাম, ওখানে আমি দূরে না যাই একটু নিচে লিখছি, তাই বলে কি ওটা লব আর হর হয়ে গেছে নাকি? লব আর হরে কোনো কাহিনী নাই। ওকে, তাহলে সে 43, 44 মধ্যে দেখেন 44 নম্বর অঙ্কটা দেখেন, বলছে এক ব্যক্তির মাসিক আয়, ও 45 দিয়েছি না, সমস্যা নেই 45 দিয়েছি না, 45টা দেখি, 45টা দেখি একই রকম অঙ্ক। বলছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3, মানে 5 টাকা আয় করলে 3 টাকা ব্যয় করে। তাহলে বলছে এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন। ধরেন এই অঙ্কগুলো কীভাবে দ্রুত পারবেন? এই 10,000টা কত অংশের মান? 10,000টা হচ্ছে সঞ্চয়, তাহলে 5 যদি আয় হয়, 3 যদি ব্যয় হয়, তাহলে সঞ্চয় হবে 2 অংশ, এই 2 অংশের মান 10,000, তাহলে 2 অংশের মান 10,000 হলে 1 অংশের মান হচ্ছে 5,000। 1 অংশের মান 5,000 হলে এখন উত্তর কী চাইছে? উত্তর চাইছে যে তিনি কত টাকা, তিনি মাসিক কত টাকা ব্যয় করেন, ব্যয়টা চাইছে। তাহলে আমরা তো জানি যে 1 অংশের মান যখন আমরা বাইর করে ফেলবো তখন যে কোনো কিছু খুব সহজে বাইর করা সম্ভব। ধরা আছে 3 অংশ যেহেতু তার ব্যয়, তাহলে 3 অংশ হচ্ছে 3 × 5 = 15,000। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 15,000, ঠিক আছে। ওকে, তাহলে এইরকম করে বাকিগুলো আপনারা পারবেন 46 পর্যন্ত। 47 নম্বরটা করি। 47 নম্বর বলতেছে যে ধানের চাল ও তুষের অনুপাত 7:3। দেখেন এখানে কিন্তু 3টা নাম আছে ধানে, এই ধানটা হচ্ছে বড় জিনিস। কেন? কারণ ধানে আছে কি, ধান থেকে কি হয়, চাল হয়, আর ধানের যে খোসাটা থাকে ওইটা থেকে তুষ হয়। তাহলে ধানটা হচ্ছে বড় উপাদান মোট, আর এই চাল হচ্ছে তুষ হচ্ছে তার আন্ডারে। 7:3, এতে শতকরা কি পরিমাণ চাল আছে। এখন এই প্রশ্নটা অনেক সোজা, অনেক ছোট অঙ্ক, কিন্তু এখন ভাষাটা যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনি কি দেখবেন জানেন? আপনি লিখবেন ভুল করে 7/3, এইভাবে পার্সেন্টেজ বাইর করার চেষ্টা করবেন, যেটা কনফিডেন্টলি ভুল। প্র্যাকটিক্যালটা হচ্ছে এইরকম যে হচ্ছে ধান হচ্ছে একটা বড় জিনিস, এইটার আন্ডারে চাল হয় আর তুষ হয়। তাহলে এই চাল আর তুষের মধ্যে 7 অংশ আর 3 অংশ, তাহলে এই 7 আর 3 মিলেই তো হচ্ছে 10, তাই না? আচ্ছা, তার মানে টোটাল ধান যদি 10 কেজি হয়, সেখান থেকে 7 কেজি হয় চাল আর 3 কেজি হয় তুষ। এখন উত্তর কী চাইছে? উত্তর এসেছে এতে, এই যে এতে যে বলছে, এতে এতে মানে কাতে, এই এতে মানে হচ্ছে ধানে। তাহলে ধানে কি হচ্ছে, শতকরা কি পরিমাণ চাল আছে, মানে কি পরিমাণ চাল হয়। তাহলে আমরা দেখতেছি যে প্রতি 10 কেজি চাল ধানে 7 কেজি চাল হয়। তাহলে পার্সেন্টেজে চাইছে, তাহলে 10-এর 7 মানে 100-তে কত, ঠিক আছে, 7×10 = 70%। তাহলে এই যে 10 কোথা থেকে নিচে আসলো কেন, 7 উপরে দিলাম কেন, এই বিষয়গুলো একটু ডিপলি ভাববেন, ঠিক আছে, যা শুধু ভাষার মারপাস। তাহলে একইভাবে 48 নম্বর অঙ্কটাও পার্সেন্টেজে আছে, এটা আপনারা পারবেন। 48, 49 একই রকম। ওকে, 2-এর অধিক রাশি থাকলে, মানে 3-4টা রাশি থাকলে কীরকম হয়, এরকম একটা অঙ্ক দেখি। 50 নম্বর বলছে 40 মিটার একটু দীর্ঘ রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটি কত মিটার হবে। আচ্ছা, তাহলে এগুলো তো পারবেন নাকি? 3টা রেশিও থাকলে তো কাহিনী একই, যে টোটালটা দেওয়া থাকবে সেটা আপনারা দেখবেন যে অনুপাত বাদে যে মানটা আছে, ধরা আছে এখানে অনুপাত দেওয়া আছে 3:7:10, আর মান দেওয়া আছে কত, মান দেওয়া আছে একটা, সেটা হচ্ছে 40 মিটার দীর্ঘ।
তাহলে এই 40কে এই 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই 40-এর নাম কি, এইখানে এই 40-এর নাম হচ্ছে টোটাল। তাহলে টোটাল যদি 40 হয় তাহলে আমরা এইগুলোকে অংশ আকারে চিন্তা করি, 3 অংশ 7 অংশ 10 অংশ 10 অংশ আর 10 অংশ 20 অংশ। তাহলে 20 অংশ সমান সমান 40 মিটার হলে 1 অংশ সমান সমান 2 মিটার, আর এই যে বড় অংশ বলছে যেহেতু তাহলে 10 অংশ সমান সমান 20 মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20 মিটার। এত কিছু লেখালেখি যাবে না, কিন্তু এগুলো মুখে মুখে করে ফেলতে হবে। এখন সেটা একটু ব্যতিক্রমী বলি যে এইখানে 40 বলার কারণে আমরা বলতেছি 20 অংশ সমান সমান 40, কিন্তু এই প্রশ্ন যদি এইভাবে বলতো আনসার কিন্তু শেষ, অঙ্কের কাজ শেষ। আমি একটু নিজে থেকে বানাই বলতেছি, এই বানাই বলতে গেলে অনেকে আগের অঙ্কের সাথে হজবরল লাগায় ফেলেন, না আপনার সুবিধার্থ বানাই বলতেছি, কারণ আপনি এইভাবে শিখে গেলেন অন্যভাবে আসতে পারে। সেটা হচ্ছে যে এই যে 40 অংশ আমরা 40 মিটার দেখলাম, এটা যদি বলতো যে বড় অংশটার মান যদি 40 মিটার হয় তাহলে টোটাল দৈর্ঘ্য কত, তখন আমরা কি করব যে বড় অংশ যেহেতু এখানে 10, তাহলে এইখানে লিখবো আমরা 10 অংশের মান সমান সমান 40 মিটার। তাহলে 10 অংশ যদি 40 মিটার হয় তাহলে 1 অংশ সমান সমান হবে 4 মিটার, তাহলে এটা টোটালটা হচ্ছে 20 অংশ। তাহলে 20 অংশ সমান সমান হবে 4×20 80 মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার তখন হবে 80। তো এই যে দেখেন কখন, তাহলে এখানে একটা টার্নিং পয়েন্ট আপনাদের মাথায় ঢুকা দেই যে এই ধরনের অঙ্ক রিডিং পড়ার সময় কোন স্টাইলে চিন্তাটা শুরু করবেন। স্টাইলটা ধরতে পারলে কি সুবিধা, রিডিং পড়ার সাথে সাথে অ্যান্সার বলতে পারবেন। সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে অনুপাত বাদে যে সংখ্যাটা দেওয়া থাকবে আপনার টার্গেট হবে ওই সংখ্যাটা কত অংশের মান, এই টার্গেটে চিন্তা করা শুরু করবেন, রিডিং পড়ার সাথে সাথে অ্যান্সার বলতে পারবেন। এখানে 10 অংশ 40 হলে 20 অংশ 80 হবে, মুখে মুখে পারা যাবে, খাতা কলম টাচ করতে হবে না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এগুলো স্কিপ করা যায় না। 52 নম্বর করান স্যার, 52 নম্বর তো একই কাহিনী, এটা পারবেন। 52 নম্বর দেখেন, বলছে যে 60 মিটার দীর্ঘ একটি বিশিষ্ট একটি নলকে 3, 7, 10 অনুপাতে টুকরা করা হলো, ছোটো টুকরা অংশ কত। তাহলে এখানে 7, 3, 10, 10, 20, 20 অংশের মান 60 হলে 1 অংশের মান 3, আর ছোটো অংশটা 3 অংশ, 3 অংশের মান 9। এগুলো পারবেন। তাহলে 54, 55 এগুলো সব কিছু একই রকম, 56, 57, 58, 59, 60। আচ্ছা 60 নম্বরটা দেখি একটু, 60 নম্বরটা দেখেন, বাকিগুলো একই রকম। 60 নম্বরটা বলছে যে 1000 টাকা ক খ 4:1:4 ভাগ করে নিল। ক্ষয়ের অংশ সে তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে মেয়ে কত টাকা পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে প্রথমে আর কি 1000 টাকাকে 1:4 ভাগ করে নিতে হবে, তারপরে খ যে টাকাটা পাবে ওইটা নিয়ে যায় পরে আরেকবার ভাগ করতে হবে। তার মানে এখানে দুটো ছোটো ছোটো অঙ্ক একসাথে লাগাই দিছে। তার আছে 1000কে 1:4 ভাগ করলে এই যে 5 ভাগে 1000, 1 ভাগে 2000, 200, 4 ভাগে হচ্ছে 800, এই খ পাইলো 800 টাকা। এই 800 টাকা এখন সে 2:1:1 ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 2:1:1 যদি ভাগ করে, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে মেয়ে কত টাকা পাবে। তাহলে মেয়ে পাবে এই 1 অংশ, তাহলে টোটাল 4 ভাগের 1 ভাগ, তাই না। তাহলে 800কে 4 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 200, তার মানে মেয়ে পাবে 200 টাকা। একইভাবে 61 নম্বর অঙ্ক আছে, 62 নম্বরও ওগুলো পারবেন। 63 নম্বর অঙ্কটা দেখি। 63 নম্বর অঙ্কে আমরা শিখবো 1-এর ইও নম্বর পদ্ধতি। এই পদ্ধতি 1-এর ইও নম্বর, এখানে যেটা আছে যে মান হতে পারে না। মান হতে পারে না বিষয়টা আসলে কি, প্র্যাকটিক্যালি একটা আগে অঙ্ক দেখা দেই, তাহলে আপনারা এগুলো সবগুলাই বুঝবেন। ধরেন আছে যে আমার কাছে কিছু টাকা ছিল, কয় টাকা ছিল বললাম না, এখন বললাম আমি এই টাকাটাকে 5:1 ক আর ক্ষয়ের মধ্যে ভাগ করে দিলাম। এখন বলেন তো আমার টাকা কিন্তু ভগ্নাংশ বা দশমিক হওয়া যাবে না, পূর্ণ টাকা হইতে হবে। আচ্ছা টাকা বাদ, মনে করেন আমি মার্বেল বা বল ভাগ করে দিলাম। ঠিক আছে, মানে আমার কাছে কিছু মার্বেল ছিল, এই মার্বেলগুলা ক অনুপাত ক্ষয়ের মধ্যে পূর্ণ সংখ্যায় 5:1 ভাগ করে দিলাম। আমার কাছে কতটা মার্বেল ছিল, এখন যদি আমি বলি আমার কাছে 8টা মার্বেল ছিল, তাহলে কি হবে, হবে কি না একটু দেখেন। যদি 8টা মার্বেল থাকে, 8টা মার্বেলকে কোনোভাবেই 5:1 ভাগ করা যায় না, তাহলে 8টা মার্বেলের সংখ্যা হইতে পারে না। তাহলে মার্বেলের সংখ্যা হইতে পারে কি কি, মার্বেলের সংখ্যা হইতে পারে 5 আর 1-এর যোগফল 6, তাহলে 6টি হইতে পারে, অথবা 6-এর ডাবল
12টি হইতে পারে, অথবা 6-এর 3 গুণ 18টি হইতে পারে, 24টি হইতে পারে, 30টি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তার মানে মার্বেলকে আমি ভাগ করতে গেলে এই মার্বেলের সংখ্যাটা এমন একটা সংখ্যা হইতে হবে যেই সংখ্যাটাকে 5:1 দিয়ে ভাগ করা যাইতে হবে। তাহলে 5:1 আকারে সাজানো যাবে, মানে হচ্ছে 5 + 1 6। কেন 6? কারণ হচ্ছে যে যেহেতু মোট ভাগ করার আগে তো মোট ছিল একসাথে, এই একসাথে যখন ছিল তখন 6 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা ছিল। তাহলে 5:1 মানে 6 দ্বারা ভাগ করলে 6, 12, 18, 24, 30 এইভাবে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এখানে একটা টুইস্ট খেয়াল করেন যে কোনটা হতে পারবে এটা যদি বলে তাহলে কিন্তু অ্যান্সার অনেকগুলো হতে পারে, কোনটা হতে পারবে না তাহলে কিন্তু অনেকগুলো অ্যান্সার হতে পারে। ঠিক আছে, জাস্ট মনে রাখেন যে এই ধরনের প্রশ্নগুলো সবসময় অপশন টেস্ট করে করতে হবে, এক্স্যাক্টলি কিন্তু অ্যান্সার নাই। কেন অ্যান্সার নাই? আপনি যদি বলেন যে 6টি হবে, আমি যদি বলি 18টি, আমিও সঠিক আপনিও সঠিক। কেন? কারণ আমরা জানি যে অনুপাত মানে অনুপাতের কোনো একক নাই। সিরিয়াসলি খেয়াল রাখেন, এরকম প্রশ্ন আসে, অনুপাতের কোনো ফিক্সড একক নাই। মানে 5:1 টাকা বা 5:1 বছর আপনি বলতে পারবেন না। কেন? কারণ দুইজন মানুষের অনুপাত 5:1, তার মানে একজনের বয়স 5 বছর, একজনের বয়স 1 বছর, এটা বলা যাবে না। এর মানে এটা যে একজনের বয়স যদি 50 বছর হয় আর একজনের বয়স অবশ্যই 10 বছর হইতে হবে। অর্থাৎ অনুপাত দিয়ে দুইটা রাশির তুলনা বোঝায় যে এটা কত হলে ওটা কত হবে। এটা দ্বারা এটা বোঝায় না যে এর বয়স এত বছর, এর বয়স এত বছর, এটা বোঝায় না। বোঝায় যে দুইজনের সাথে সম্পর্কটা কেমন হবে। তাহলে আমরা আসি 63 নম্বর প্রশ্ন। এখন দেখেন যে যদি দুটি সংখ্যার অনুপাত 8:5 হয়, এই এতটুকু দেখে আপনি কি বুঝতেছেন যে টোটালটা 8:5 আকারে ভাগ করা যাইতে হবে। তাহলে 8 আর 5-এর যোগফল কত? 13। তাহলে সর্বনিম্ন হয় 13 হবে, অথবা 26 হবে, অথবা 52 হবে, এইভাবে। তাহলে তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না? এই যে হতে পারবে আর কখনো হতে পারবে না। এখন যদি দুইটারই অ্যান্সার আপনি একই আসলে চিন্তা করেন তাহলে তো আপনাকে আবার সাইকোলজি শেখাইতে হবে যে এইভাবে আপনাকে প্যাস দাগায় অঙ্ক আসতে পারে। তো যাই হোক, তাহলে এখানে আমরা দেখবো যে 13 দিয়ে ভাগ করা যায় না কোন সংখ্যাটা। 52কে 13 দিয়ে ভাগ করা যায়, 4 13 52। এই যে 105কে 13 দিয়ে ভাগ করা যায় না, কারণ 13 দিয়ে ভাগ করতে গেলে দশমিক চলে আসে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হবে না। আর 143কে 13 দ্বারা ভাগ করা যায়, কারণ 13 10 130, আর একটা 13 হলে 143 হয়। তাহলে আমাদের যেহেতু বলছে না, তাহলে এই জন্য আমাদের খ অ্যান্সার হচ্ছে 105। কারণ 105কে 8 + 5 = 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে অথবা দশমিক আসে, পূর্ণ সংখ্যা আসে না। তাহলে 13 দিয়ে যেহেতু বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি পরে আরও কয়েকটা অঙ্ক আছে, ওগুলো সবগুলো একই রকম পারবেন। 67 নম্বর অঙ্কটা দেখেন একটু। পল্লবের কাছে যতগুলো বাংলাদেশি স্ট্যাম্প আছে তার 3 গুণ বিদেশি স্ট্যাম্প আছে। এই 3 গুণ মানে হচ্ছে 1:3। তাহলে নিচের কোনটি পল্লবের মোট স্ট্যাম্পের সংখ্যা হতে পারে না? তাহলে 1:3 মানে হচ্ছে 1 + 3 = 4। 4 অংশের মান অবশ্যই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হইতে হবে। তাহলে যেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, ওটা আমাদের অ্যান্সার। তাহলে ক নম্বরে দেওয়া আছে 54। এই 54কে 4 দ্বারা ভাগ করা যায় না। 54 শেষে 4 দেখে আবার মনে করেন না 4 দ্বারা ভাগ করা যাবে। পরীক্ষার হলে কিন্তু বিভিন্ন ধরনের লজিক মানে অযথাই খেলে মাথায়, যেটা 4 আছে 4 দ্বারা ভাগ করা যাবে মনে হয়, এরকম উল্টাপাল্টা লজিক কাজ করবে না কিন্তু। ঠিক আছে, মাথা খাটাবেন একটু। আচ্ছা, ওকে। তো আশা করি আমরা বেসিক বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, 67 পর্যন্ত 1 নম্বর পদ্ধতিতেই ছিলাম এতক্ষণ পর্যন্ত। এখন আমরা আসি 2 নম্বর পদ্ধতিতে, সমানুপাত বের করা। কি ক্লাস কি বোরিং লাগতেছে নাকি? যেই টপিক যেই রকম, সেই টপিক সেই রকম। এইটা টপিকটা তো এরকম। তাহলে সমানুপাত বের করা। আচ্ছা, সমানুপাতে হচ্ছে কি যে বেসিক কিছু বিষয় আছে, এগুলা শুরুতে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে, ওইগুলো আপনারা দেখলেই বুঝবেন। 68 নম্বরে বলছে কি দেখেন, যে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে।
আমরা তো দেখেন 68তে চলে আসছি প্রথম দিনের ক্লাসে, মানে কি যে আমরা অনেকগুলো অঙ্ক স্কিপ করছি, আর কেন স্কিপ করছি সেটা আপনারা জানেন। তো আসি সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিকে বলে। দেখেন এটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, ঠিক আছে। তো এখানে দুইটা অনুপাত, এখানে একটা অনুপাত, এখানে একটা অনুপাত, এই দুইটা অনুপাত যদি সমান সমান হয় তাহলে এটাকে বলা হচ্ছে, এই সমান সমান চিহ্ন না দিয়ে এখানে সমানুপাতের চিহ্ন বসানো হয়, ঠিক আছে। দুইটা অনুপাত যদি সমান সমান হয়, ধরেন আছে যে ওই যে পিতা পুত্রের অনুপাতের অঙ্ক করেন না, যে 3x অনুপাত 5x ইকুয়াল টু 5 অনুপাত 7, তাহলে এই যে একটা অনুপাত ইকুয়াল টু একটা অনুপাত, আমরা এরকম প্রশ্ন মতো অনেকগুলো অঙ্ক বসে, তো আমরা এইভাবে না লিখে ডাইরেক্ট আমরা কীভাবে লিখি, আমরা লিখি 3x/5x ইকুয়াল টু 5/7। এই ভগ্নাংশ আকারে লেখা মানে যা, একটা অনুপাত ইকুয়াল টু আরেকটা অনুপাত মানে তা। তাহলে এরকম যেহেতু প্রচুর প্রশ্ন পরবর্তীতে আসবে, এই জন্য আমরা এটার কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, যে এখানে হচ্ছে যে এই মাঝখানে যে দুটো রাশি থাকে, এই দুটো রাশিকে বলা হয় মধ্য রাশি। সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। আচ্ছা, বিল্লাল শেখ বলতেছেন স্যার 11 ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এক্সাম আছে। ওকে, আমরা আপনাদের এদিকে তো ইন্ডিয়াতে তো আমাকে আরও কয়েকজন বলছেন এই পাটিগণিতটা শেষ করার কথা, তো তার আগে আমাদের পাটিগণিতটা শেষ হবে আশা করি। পাটিগণিত থেকে কিন্তু 80% প্রশ্ন আসতে দেখছি, মানে 80% বা 70% প্রশ্ন আসে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে। আচ্ছা আসি 69 নম্বরে দেখেন, বলছে 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক কথা। আচ্ছা, দুইটা অনুপাত যদি সমান সমান হয় তার একটা লজিক আছে, সেই লজিকটা কি, 3 অনুপাত 9 ইকুয়াল টু 4 অনুপাত x, মানে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। যদি দুটো অনুপাত পরস্পর সমান হয় তাহলে কি একটা অনুপাতকে আরেকটা অনুপাতের সমানুপাতিক বলে। তো সমানুপাতিক যখন হয় তখন একটা লজিক অবশ্যই আছে, সেই লজিকটা হচ্ছে যে এই প্রথম রাশি আর শেষ রাশির গুণফল মাঝখানের দুটো রাশির গুণফলের সমান হবে। তার মানে এখানে 4 লং 36 যদি হয় তাহলে এই 3 আর x গুণ করেও 36 হতে হবে। তার মানে বিষয়টা এরকম যে 3 গুণন x ইকুয়াল টু 9 গুণন 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3/9 ইকুয়াল টু 4/x। তাহলে আসি আর যদি গুণ করি আমরা, 3x ইকুয়াল টু 4 লং 36, x এর মান হচ্ছে 12। তার মানে এখানে x এর জায়গায় 12 বসাইতে হবে। এখন আমরা এই যে x লিখলাম, এইভাবে ভগ্নাংশ আকারে সাজালাম, সমীকরণ বানাইলাম, আর গুণ করলাম, এগুলো তো অবশ্যই বাচ্চা ছেলের খেলা। হ্যাঁ, অনেকে মনে করেন এগুলো তো সোজা কথা। সোজা কথা তো কি, আপনার তো এগুলো লেখারই দরকার নাই, আপনি তো মুখে মুখে পারবেন। কীভাবে, জাস্ট ডিজিটালি একটু চিন্তা করেন যে এই প্রথমটার শেষটা গুণ করলে যা হয়, মাঝখানে দুটা গুণ করলে তাই হয়। তাহলে আপনি অঙ্কের মধ্যেই যখন রিডিং পড়বেন তখন দেখবেন 4 লং 36 আর 3 দিয়ে 12 হলে 36 হয়, 12 অ্যান্সার। রিডিং পড়তে পড়তে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এরকম 71 নম্বর অঙ্কটা দেখেন, 2022 সালের প্রশ্ন। একাত্তর নম্বর অঙ্ক বলতেছে যে 25 অনুপাত 125 হলে 36 অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে এখানে দুইটা অনুপাত আছে, তারপরে 36-এর সাথে কত হবে, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে 25 অনুপাত 25 মানে হচ্ছে 5 গুণ, মানে এটা মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন। তাহলে 36-এর 5 গুণ হবে 180, অথবা এরকম 25/125 ইকুয়াল টু 36/x। এটা কাটাকাটি করলে 5, x = 5 আর 36 গুণ করলে 180, 5 আর 30 আসবে 3, 3 5 15 3 18, ঠিক আছে। ওকে, তাহলে 72, 73 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন তো। সমানুপাতিক বিষয়টা বুঝছেন তো? হ্যাঁ, আচ্ছা, সবসময় যে 74 রাশি যাবে এরকম না। এখানে ধরেন যদি এইখানে যদি বলতো যে এখানে x আর এখানে 180, মানে প্রথম রাশিটা কত, তখনও কিন্তু এক্সট্রা একই, অর্থাৎ দুইটা অনুপাত পরস্পর সমান হলে এই এক্সট্রা করতে হয়। তাহলে দেখেন 73 নম্বরে বলতেছে যে 10 অনুপাত 40 এবং 50, আচ্ছা অনুপাত দেওয়া নাই, ডাইরেক্ট বলা আছে 10, 40 ও 50-এর চতুর্থ সমানুপাতিক কত। তাহলে চতুর্থ সমানুপাতিক তাহলে কী হবে, তাহলে প্রথম দুইটাকে অনুপাত আকারে সাজাইতে হবে 10/40 আর 50/x। 10 এটা শূন্য কাটা, 4 আর 50-এর গুণ করলে 4 50-এ 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200। আবার দেখেন এইখানে যদি আমি এইখানে 200 বসা,
বলতাম যে এই অনুপাতের সমানুপাতের প্রথম রাশিটা কত, তখন কিন্তু এই স্টাইলটা এরকম হতো, মানে সবসময় যে 74 যাবে এরকম না, ঠিক আছে। আচ্ছা ওকে, নেক্সট আসি। মধ্য সমানুপাত যখন বলবে তখন বিষয়টা কীরকম হবে। মধ্য সমানুপাত জিনিসটা দেখেন, এই যে এখানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, আচ্ছা দেখি 74 নম্বর অঙ্ক দেন। 74 নম্বর আমরা বলছে যে 4 ও 16 এর মধ্য সমানুপাত কত। আমরা শুরুতেই দেখছিলাম মধ্য সমানুপাত বলা হয় দ্বিতীয় এবং তৃতীয় রাশিটাকে। তার মানে যে এইখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, এই দুই রাশির মান বাড়ি করতে হবে। যখন দুইটা রাশি দেওয়া থাকবে না তখন বুঝে নিতে হবে যে এই দুইটা রাশি সমান সমান হবে। কিভাবে সমান সমান করব? এই সমান সমান করলেও তো গুণফলটা সেম হইতে হবে। তাহলে 4 আর 16 গুণ করলে 4 16 64। তাহলে এই 64কে যদি আমরা রুট ওভার করি তাহলে হবে 8। তাহলে এই যে এখানে একটা 8, এখানে একটা 8। তো এখন যদি আমরা এইভাবে না করে ফর্মালি করতে চাই তাহলে এই জায়গাতে আমরা দুই জায়গাতে এক্স নিব। এই জিনিসটা মনে রাখবেন, মধ্য সমানুপাত বললে দুইটা সমান সমান হবে, দুইটাতে এক্স। তাহলে 4/x ইকুয়াল টু এক্স বাই 16। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 গুণন 4। তাহলে এক্স সমান সমান এটার উপর রুট ওভার। তাহলে এটার উপর রুট ওভার মানে 4, এটার উপর রুট ওভার মানে 2, 4 দুগুণা 8। তাহলে এক্স এর মান 8, অর্থাৎ দুই জায়গাতে 8 8 করে বসবে। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমাদেরকে 77 নম্বর অঙ্কটার অ্যান্সার বলেন। 77 নম্বর অঙ্কে কি বলছে দেখেন। এই বইয়ে 144টা, এই অধ্যায়ে 144টা অঙ্ক আছে। আমি 2টা ক্লাসের বেশি নিব না, তো এত সোজা অঙ্কগুলো আমরা আরও বেশ কিছু দূর আগাবো যাতে পরের ক্লাসে আমরা শেষ করে দিতে পারি। এখন 1 ঘন্টা হয় নাই। তো দেখেন 77 নম্বর কি বলছে দেখেন, টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক। টিপুর বয়স 12 বছর হলে তার বাবার বয়স 48 বছর, তার বোনের বয়স কত? তাহলে এই অঙ্কটা দেখেন অনেকেই কিন্তু ক্যালকুলেশন করে অ্যান্সার বার করতেছেন। আমরা এখানে একটা টেকনিক দেখব, এই টেকনিকটা খুবই ইন্টারেস্টিং। বর্গমূল অধ্যায় দেখাই দিছিলাম, এখানে একটু আপনাদের রিপিট করাই দিই যে টিপুর বোনের বয়স টিপুর বয়সের তার বাবার বয়সের মধ্য সমানুপাত। তার মানে টিপু অনুপাত বোন, আবার বোন অনুপাত বাবা, এটা হচ্ছে লেখার স্টাইল। এখন আসি যে টিপুর বয়স 12, বোনের বয়স দেওয়া নাই, ধরি বোনের বয়স এক্স, এখানে আবার এক্স, বাবার বয়স হচ্ছে 48। এখন এই যেহেতু দুটা মধ্য সমানুপাত মানে এইভাবে দুটা সমান সমান, এখন তাহলে হচ্ছে 12/x গুণন গুণন না সমান সমান x/48। এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 গুণন 48। এখানে এক্স সমান সমান 12 গুণন 48-এর উপর রুট ওভার। এইখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, আপনারা 12 দিয়ে 48কে অনেকে গুণ করবেন, সেই গুণ করার পরে আবার ওইটার আবার রুট ওভার নিয়ে আসবেন, তাতে কিন্তু একটা সময় যাবে। এইখানে এটা কিভাবে স্মার্টলি করা যায় সেটা দেখেন। এটা সমান সমান লেখা যায় 12 গুণন 12 গুণন 4, মানে এই 48 থেকে 12টাকে আলাদা করে নিলাম। কেন আমরা 6 8 48 না লিখে 4 12 48 লিখলাম? কারণ এই পাশে যেহেতু 12 আছে, এই 12কে দেখে আমরা এই 12-এর একটা জোড়া মিলাইলাম। আর এই 4 মানে কিন্তু অটোমেটিক্যালি এখানে 2 গুণন 2 আছে, তো আমাদের এটা লেখার দরকার নেই, আমরা এমনিতে জানি। আমরা জানি রুট ওভার থাকলে কি হয়, দুইটা সংখ্যা একটা হয়ে যায়। তাহলে এই 2 12 থেকে একটা 12, আর এই 4-এর উপর রুট মানে 2টা 2 আছে, 2টা 2, এই 2টা 2 থেকে একটা 2, তাহলে তখন আর রুট ওভার দরকার নাই। কারণ কি এই 12 স্কোয়ার আর 2 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার রুট তো কাটা যায়, তাহলে 12 দুগুণা হচ্ছে 24। তাহলে এই 24 হচ্ছে আমাদের অ্যান্সার। এমনি খায়রুল ইসলাম খায়রুল, মিতা আমার, বুঝলাম না কোন পয়েন্টে বুঝলেন না বলেন, কি বুঝেন নাই, কোন নাম্বার অঙ্ক নাম্বার বোঝেন নাই, দ্রুত বলেন, না হলে আমরা পরে অঙ্ক চলে যাব। আটাত্তর নম্বরে আমরা এখন আমরা পদ্ধতি 3-এ ঢুকে যাব। পদ্ধতি 3-এ বলতেছে যে আচ্ছা 77 নম্বর কি ক্লিয়ার কিনা বলেন। 78 নম্বর এখন আমরা দেখবো যে পদ্ধতি 3 ভগ্নাংশ বা দশমিক সংখ্যার অনুপাত থাকলে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখি 78 নম্বর অঙ্ক দেখেন, বলছে 1/4 ও 3/5-এর অনুপাত কত। এই জিনিসটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আমরা এর আগে অলরেডি টাইম অ্যান্ড স্পিডের অধ্যায়ে এইরকম অঙ্ক পাইছিলাম যে ভগ্নাংশ আকারে অনুপাত আসলে কি করতে হয়, ঠিক আছে। তো এই জন্য বেশি সময় নষ্ট না করি, 1/4 আর 3/5
এরকম ভগ্নাংশ আকারে যে অনুপাত থাকে এটাকে পূর্ণ সংখ্যা বানাইতে হয়। পূর্ণ সংখ্যা বানানোর সিস্টেম হচ্ছে 3 আর 4 12, 5 × 5, 5:12। তো এটা হচ্ছে দুইটা রাশি থাকলে এরকম গুণ করে করা যায়। কিন্তু যদি আমাদের 3-4টা রাশি থাকে তখন কি হয়? তখন প্রসেসিংটা হচ্ছে, মূল প্রসেসিংটা হচ্ছে এইরকম যে এই যে 4 আর 5 এই এদের লসাগু দিয়ে রাশি দুটাকে গুণ করতে হয়। মানে 1/4 × 20 অনুপাত 3/5 × 20। 20 কোথায় পাইলাম? 20 হচ্ছে এই হরগুলার লসাগু। তাহলে কি হবে? এটা দিয়ে অবশ্যই কাটাকাটি করা যাবে, এটা দিয়ে অবশ্যই কাটাকাটি করা যাবে। তাহলে এই পাশে দেখলাম 5 × 5 আর এইখানে হলো 12। এইটাই আমরা আড়াআড়ি গুণ করে পাইছিলাম। এইভাবে হরগুলার লসাগু দিয়ে গুণ করলে 3টা রাশি, 4টা রাশি, 5টা রাশি যাই থাক, অ্যান্সার বাইর হয়ে যাবে। মানে অনুপাতটা তখন পূর্ণ সংখ্যায় চলে আসবে রেশিও থেকে, ভগ্নাংশ থেকে। আচ্ছা, তাহলে এইরকম করে আমরা 79 নম্বর অঙ্কটা করব। রিজওয়ান রাব্বি বলছেন আজকে এই অধ্যায় পুরো শেষ করে দেন। আপনি কি বইয়ের টপিকটা দেখছেন না দেখে বলতেছেন? এই অধ্যায় শেষ করলে রাত 2টা পর্যন্ত ক্লাস করতে হবে। আর আমার পা কিন্তু এখন 2 ঘন্টার বেশি লোড নিতে পারে না। মানে এখানে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ কথা বললে পা ব্যথা করে। 79 নম্বর বলতেছে যে 261টি আম 3 ভাইয়ের মধ্যে 3-এর 1, 5-এর 1, 9-এর 1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আগে ভগ্নাংশ আকারে যে অনুপাতগুলো আছে, এই আমরা কিন্তু বিসিএসের 37তম বিসিএসে আসছে। তো ভগ্নাংশ আকারে যে রাশিগুলো দেওয়া আছে ওগুলাকে আমরা পূর্ণ সংখ্যা বানাই নিব। ঠিক আছে। তাহলে দেখেন যে 3-এর 1, 5-এর 1, 9-এর 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো যদি আমরা হরগুলার লসাগু করি, 3, 5 আর 9-এর লসাগু হচ্ছে, যেহেতু এখানে 3 আর 9-এর মিল আছে তাহলে 3কে নেওয়ার দরকার নাই। 9 আর 5-এর মিল আছে, অমিল আছে, তাহলে 5 লং 45। তাহলে এগুলো সবগুলোর সাথে 45 × 45 × 45। তাহলে 3 15 45, 5 লং 45, 5 লং 45। তার মানে 15:9:5। এই যে যখন পূর্ণ সংখ্যায় অনুপাত চলে আসলো তখন তো এখন নর্মাল অঙ্কের মতো হয়ে গেল। তার মানে 261কে আমরা 15:9:5 অনুপাতে ভাগ করব। উত্তর কি চাইছে? যে প্রথম ভাই কতটি পাবে? প্রথম ভাই মানে এই 15। তাহলে আমরা দেখতেছি যে 15 আর 5 20, 20 আর 9 29। তাহলে 261কে 29 ভাগ করে কি বলছে যে প্রথম ভাই পাবে, তাই না? তাহলে প্রথম ভাই হচ্ছে এই 15 ভাগ পাবে। এই 15 29 দ্বারাকে ভাগ করলে 29 × 10 = 190। সেখান থেকে একটা 9 কম হলে 9টা 9 মিলে হচ্ছে 9 9 81, 9 2 18 6 8 26। তাহলে এখানে 9 আর 15 গুণ করলে 9 10 90, 9 15 10 150 থেকে একটা 15 কম, তার মানে 135। তাহলে প্রথম ভাই পাবে 135টি আম। আব্দুল কাইয়ুম বলছেন যে স্যার বুঝিনি। কি বুঝেন নাই সেটা আগে বলেন। কি বুঝেন না, তাও বুঝেন না টাইপের প্রশ্ন করলে হবে না, স্পেসিফিক বলতে হবে। ওকে, তাহলে আসি। এখানে তো যা শুধু ভগ্নাংশর হরগুলার লসাগু করে পূর্ণ সংখ্যা বানাইতে হবে। এইটা হচ্ছে এখানকার শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, আপনি এই টার্নিং পয়েন্টটাকে ফোকাস না করে অঙ্ক কীভাবে সমাধান করলাম, কীভাবে গুণ করলাম, এটাকে যদি গুরুত্ব দেন তাহলে তো মূল থিম বুঝে যাবেন। কারণ বাকি এই যে যখন আমাদের এই অনুপাত চলে আসছে 3টা, এইরকম অঙ্ক আমরা আগে অনেকগুলো করছি না, যে কোনো রাশিকে 3টা অনুপাতে ভাগ করলে কিভাবে করতে হয়। তো এখন হুবহু আগের নিয়মে হবে। তাহলে এখানে নতুন শিখলেন কি? টার্নিং পয়েন্টটা কি? টার্নিং পয়েন্টটা হচ্ছে যে ভগ্নাংশ আসলে হরগুলার লসাগু দিয়ে সবগুলো অনুপাতের রাশিকে গুণ করতে হবে। তাহলে কি লাভ? তাহলে হচ্ছে অনুপাতে আর ভগ্নাংশ থাকবে না, ওগুলো সব পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি 80 নম্বর অঙ্ক। 80 নম্বর বলছে যে দুটি সংখ্যার অনুপাত 2:5, 2.5 অনুপাত 3.5। প্রথমটি 15 হলে অপরটি কত? তাহলে এখানে দশমিক রাশিগুলোকে আগে ভগ্নাংশ বানায় আবার পূর্ণ সংখ্যা। দেখেন 2:5, 3:5, দশমিক তুলে নিয়ে নিচে 10, এখানে দশমিক তুলে নিয়ে দিচ্ছে 10। যেহেতু দুই পাশেরই হর 10 10ই আছে তাহলে অটোমেটিক্যালি 10 10 বাদ দিয়ে দেওয়া যায়। তার মানে দশমিকটা এমনিতেই উঠে দেওয়া যায়। ঠিক আছে। আবার কাটাকাটি করা যায় 5 দিয়ে, 5 5 25, 5 7 35। এখন কি বলছে? এখন বলছে যে প্রথমটি 15 হলে অপরটি কত? এই 5 অংশের মান যদি 15 হয় তাহলে 3 গুণ বাড়ছে না? তাহলে 7 অংশের মান 3 7 21। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 21। আশা করি সবাই ক্লিয়ার।
তাহলে এইভাবে আরও কয়েকটা অঙ্ক আছে এখানে 82 83 আপনারা করতে পারবেন। 81 নম্বরটা আমি একটু হেল্প করি, দেন 81 নম্বরটা। 81 নম্বর বলছে যদি x ইকুয়াল টু ওয়াই এর 5/2 অংশ এবং y ইকুয়াল টু জেড এর 7/5 অংশ হয় তাহলে z অনুপাত x এর মান কত। তাহলে এখানে দেখেন এক্স ওয়াই জেড 3টা রাশি আছে, আমাদেরকে এইগুলো দেখেন ছোট প্রশ্ন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে আটকে যাবেন, ঠিক আছে? কারণ কি, কারণ আপনি সমন্বয় করতে পারবেন না। আর আমি কিন্তু আপনাকে টার্নিং পয়েন্ট ধরে দেবো যে আপনার চিন্তার স্টাইলটা কেমন হবে। এখন ধরো সেটা অঙ্ক যদি আমি বইয়ে তো সমাধান দেওয়া আছে, সমাধান করে দিই, আপনি এখন পারবেন, পরে আবার ভুলে যাবেন। তো আমি টার্নিং পয়েন্টটা ধরাই দিতেছি, সেটা হচ্ছে যে এইখানে বললো এক্স সমান সমান ওয়াই এর 5/2, তার মানে ওয়াই গুণন 2/5। আবার জেড সমান সমান কি বলছে, ওয়াই সমান সমান বলছে জেড এর 5/7। দেখেন ওয়াই সমান সমান বলছে জেড এর 7/5, এই এর মানে তো হচ্ছে গুণ চিহ্ন, তাই না? আচ্ছা, আমাদের মান চাইছে কি, মান চাইছে জেড অনুপাত এক্স এর। তাহলে দেখেন এখানে একটা খুবই টার্নিং পয়েন্টটা হচ্ছে যে এক্স এর সাথে জেড এর সরাসরি সম্পর্ক নাই, তাহলে এক্স এর সাথে এখানে ওয়াই এর সম্পর্ক আছে আগে, আবার এখানে ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক আছে। তাহলে আমরা যেটা করব, এই এক্সকে ওয়াই এর সাপেক্ষে লিখবো, মানে যেখানে এক্স আছে সেখানে আমি এক্স না লিখে এটাকে ওয়াই এ কনভার্ট করব। তাহলে 2y/5, এই এক্স এর বদলে এটা লেখা যায়। হ্যাঁ, জেড এর বদলে কি লেখা যায়, এই জেড এর বদলে এইভাবে ডাইরেক্ট দেওয়া নাই, কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে যে যখন আমরা অনুপাত সাজাবো তখন এই পাশে যেহেতু ওয়াই আসছে, তাহলে এখানেও যেন ওয়াই আসে, তাহলে ওয়াই ওয়াই বাদ দিয়ে দেওয়া যাবে, অনুপাতটা সহজে বাইর করা যাবে। তাহলে কি করলে এখানে ওয়াই আসবে, ওয়াই এর সাথে কি এই জেড এর সম্পর্ক আছে? কোথায় আছে? এই যে দ্বিতীয় লাইনে আছে। দ্বিতীয় লাইনে কি আছে, ওয়াই ইকুয়াল টু জেড গুণন 5/7। কিন্তু আমাদের তো জেড এর মান বাইর করতে হবে, তাহলে জেড এর মান বাইর করতে চাইলে জেডকে একাকি রেখে এই 5/7টাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে। যখনই 5/7টা এই পাশে পাঠিয়ে দিব তখন এটা হয়ে যাবে 7/5। তার মানে জেড সমান সমান 7/5 ওয়াই। এই যে ওয়াই, এখানে ওয়াই আছে দেখেই করলাম, তার মানে 7y/5। দুই পাশে যেহেতু নিচে 5 আছে, 5 বাদ দিয়ে দেওয়া যায়, ওয়াই ওয়াই বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে 7/2। বিষয়টা সমাধান করে দেওয়ার পরে যত ইজি লাগতেছে, আপনাকে এখন 2-3টা আলাদা অঙ্ক বানাই দিলে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবেন অনেকেই, অথবা অনেকে অনেক লেটে সমাধান বাইর করতে পারবেন। তো আমি কিন্তু ফোকাসিং পয়েন্টটা ধরাই দিলাম যে এক্স আর জেড এর যে মানটা বাইর করতে বলছে, যেহেতু দুইজনের সাথে ওয়াই এর সম্পর্ক আছে, তাহলে আমরা এইখানে লেখার সময় ওয়াই এর সাপেক্ষে মানটা লিখব। তাহলে মানটা ওয়াই এর সাপেক্ষে লিখলে কাটাকাটি করে ওয়াই ওয়াই বাদ দিয়ে অ্যান্সার চলে আসবে। সাইফুর রহমান স্যার, পতাকার দৈর্ঘ্য প্রস্থ বললাম তো, অনুপাতকে সাধারণত সর্বনিম্ন আকারে লেখা যায়, কিন্তু তাই বলে বড় আকারে লিখলে ভুল না। একাশি নম্বরটা আবার বলেন, প্রশ্নটা শেষ করতে না করতে আবার বলা শুরু করছেন। অনেকবার তো বলছি অটোমেটিক্যালি টার্নিং পয়েন্টগুলো, আপনারা একটু রিপিট দেখে নেবেন। এক্স ইকুয়াল টু ওয়াই এটা প্রশ্নে দেওয়া আছে, আর ওয়াই ইকুয়াল টু জেড গুণন 5/7 এটা প্রশ্নে দেওয়া আছে, আর আমাদের মান বাইর করতে বলছে জেড অনুপাত এক্স এর। তাহলে জেড এর মানটা ওয়াই এর সাপেক্ষে সাপেক্ষে বলতেছি, উল্টোপাল্টা রাখতেছে। সাপেক্ষে মানে হচ্ছে কি, এটা ইংলিশে একটা ভাষা আছে, পরিভাষা, ইন টার্মস অফ ওয়াই। তার মানে জেডকে এমনভাবে লিখুন যাতে মানটাতে ওয়াই থাকে, এটাকে বলা ওয়াই এর সাপেক্ষে। এক্সটাতে এমনভাবে বাইর করেন যাতে এখানে ওয়াই থাকে। কেন ওয়াই থাকবে, তাহলে দুই জায়গাতে ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে দেওয়া যাবে, এবং এই কুলুগুলো তো প্রশ্নই দেওয়া আছে। তাহলে এক্স এর মান ডাইরেক্ট লিখলাম 2y/5, আর জেড এর মান লিখলাম এই পাশে ভগ্নাংশটা এসে উল্টায় গেছে 7y/5, তারপরে কাটাকাটি করে অ্যান্সার। ওকে, তাহলে এখানে বাকি যে ভগ্নাংশগুলো আছে এগুলো আপনারা নিজে থেকে করে নিতে পারবেন। আমরা আসি এখন দেখব দুটি ভিন্ন অনুপাতকে ধারাবাহিক অনুপাতে সাজানো। ধারাবাহিক অনুপাত কথাটা মনে আছে আপনাদের? ধারাবাহিক অনুপাতটা হচ্ছে যে একটা রাশি দুই জায়গাতে কমন থাকতে হবে, কমন না থাকলে কমন করতে হবে। কীরকম দেখেন, এক্স অনুপাত ওয়াই আর ওয়াই অনুপাত জেড, এটাকে লেখা যায় এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, ঠিক আছে? ওকে, যেমন 84 নম্বর অঙ্ক দেখেন। চুরাশি নম্বর বলছে যে ক অনুপাত খ 2/3 এবং খ অনুপাত গ 4/5 হলে ক খ গ কত। তাহলে এগুলো তো আমরা সবাই মোটামুটি পারি, হাটুয়া ভাঙ্গা দয়ের মতো করে গুণ করা,
ক্লাস 4-5-এর টিচাররা এইভাবে শেখাইছে, তো ওইটা চলবে, সমস্যা নাই। কিন্তু আমরা আরও স্মার্টেস্ট ওয়েতে শিখব। কেন? কারণ এই হাঁটু ভাঙা দয়ের স্টাইল এর থেকেও আরও স্মার্টেস্ট ওয়ে আছে। আর তারপরে কথা হচ্ছে কি যে অঙ্ক পেঁচাই দিলে আপনার ওই দ আর কাজ করবে না, ঠিক আছে? তো এই সার্বজনীন এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা কি সেটা আগে বুঝি। তাহলে ক খতে বলা আছে 2:3, ঠিক আছে না? ক অনুপাত খ সমান 2:3। এরপরে বলা আছে খ অনুপাত গ 4:5। খ অনুপাত গ 4:5। তো দেখেন এখানে খ আছে, আবার এখানে খ আছে, ঠিক আছে? তাহলে দুই জায়গাতে রাশি ঠিক আছে, বাট মান তো ঠিক নাই। তাহলে আমি তো 2:3:4:5 লিখলে 4টা মান হয়ে যাচ্ছে। তাহলে আমার এই মাঝখানের মান দুটা সমান হইতে হবে। এখন তাহলে এটা হচ্ছে আমাদের প্রয়োজন যে মাঝখানের মান দুটা সমান। মাঝখানের মান দুটা কেন সমান? কারণ এই খ আর খ এর মানটা সমান হইতে হবে। এখানে খ 4, এখানে 3। কেন এরকম হচ্ছে? সমান কেন হলো না? কারণ এইখানে ক এর সাথে তুলনা যখন করতেছে তখন একটা মান, আর এখানে খ এর সাথে গ এর সাথে যখন তুলনা হচ্ছে তখন আরেকটা মান হওয়াটাই স্বাভাবিক। তাহলে কিভাবে করলে সমান হয়? না, আমরা সবাই চেষ্টা করি কি গুণ করে তারপরে মান নাম্বার। গুণটা কেন করি তার লজিকটা কি? লজিকটা না বুঝলে কি করবেন জানেন? আপনাকে আমি যখন এইভাবে দিব যে এইখানে গ অনুপাত খ দিব আর এখানে 5:4 লিখে দিব, ওই যে আপনার আগের স্টাইল মনে আছে, দ এর মতো করে গুণ করতে হয়। এবারও কিন্তু দ এর মতো গুণ করবেন, আর এবার দ এর মতো গুণ করলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। এই জন্যই আর কি প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে জিনিসটা আসলে কেন, এইভাবে কেন হচ্ছে, কিভাবে করা যায়, দ্রুত কিভাবে হয়। তাহলে খ অনুপাত গ এটা করার সিস্টেম হচ্ছে যে মূল পয়েন্ট হচ্ছে খ এর মান দুই জায়গায় সমান হইতে হবে। এখন এটা উল্টাপাল্টা করে যেভাবে দেওয়া থাকে থাক। তাহলে এখানে যখন আমাদের দেওয়া আছে 4:5, আমরা বুঝতেছি এখানে খ এর মান 4, এখানে 3। তাহলে এই 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। তাহলে এইখানে আমরা লিখলাম 12, এইখানেও লিখলাম 12, ঠিক আছে? এই দুই জায়গাতে 12 করে ফেললাম। 12 করতে যে কি করছি আমি বলেন তো? এই 3কে 12 বানাইছি মানে 4 দ্বারা গুণ করছি। তাহলে 2কেও তো 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 দুগুণ এখানে হবে 8। তার মানে 2:3টাকে 8:12 লেখা যায়। কারণ আমরা জানি অনুপাতকে ইচ্ছা মতো বাড়ায় লেখা যায়। কতটুকু বাড়াবো? আমাদের যতটুকু প্রয়োজন। এইখানে আমাদের প্রয়োজন কি? এখানে আমাদের প্রয়োজন হচ্ছে খ এর ভ্যালু দুটাকে সমান করা। এই লজিকগুলো মাথায় থাকতে হবে। তাহলে উল্টাপাল্টা করে এখানে ক খ খ গ ঘ ঘ আরও 5-6টা যদি দেয় তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে কী করা দরকার। তো এই মূল থিমগুলো আমাদের অনেকের মাথায় থাকে না, তখন আমরা অনিচ্ছাকৃত বা কনফিডেন্টলি ভুল একটা অ্যান্সার দিয়ে আসি পরীক্ষার হলে। এইখানে 4 যখন 12 হয়ে গেছে তখন 3 গুণ বাড়ছে, তাহলে 5 যখন 3 গুণ বাড়বে হয়ে যাবে 15। তাহলে এই যে 12 যখন সমান হয়ে গেল, তার মানে খ এর ভ্যালুটা দুই জায়গাতে সেম। তাহলে আমরা যদি ক অনুপাত খ অনুপাত গ লিখতে যাই, তাহলে ক এর ভ্যালু হবে এখানে 8, খ এর ভ্যালু 2-12 থেকে 1-12 নিলে হবে, আর গ এর ভ্যালু হচ্ছে 15। এই যে দেখেন দুইটা যখন 12 হয়ে গেল তখন 1-12 আর লেখার দরকার নেই, 1-12 বাদ, ঠিক আছে? ওকে। তাহলে এই নিয়মটা যদি বুঝে থাকেন তাহলে এই নিয়মের উপর অনেক প্রশ্ন আছে। এখন এতগুলো তো করার আসলে দরকার নাই। হ্যাঁ, আপনাদের জাস্ট বাকিগুলো আমাদের প্র্যাকটিসের জন্য রাখলাম। এখানে প্রায় 10-15টা অঙ্ক আছে। আমি আপনাদের নম্বর অঙ্কটা করে দেন। কাউসার আহমেদ মুন্না, আপনি করে দিতেছি। 91 নম্বর অঙ্কটা করে দেন আগে। 91 নম্বর অঙ্কটা দেখেন তো। বলতেছে যে a অনুপাত b সমান 4:5, a অনুপাত c সমান 10:9। তো কেউ যদি 10 এর মতো করে মুখস্থ গুণ করতে যান এখানে কিন্তু ভুল অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করতে হবে? a অনুপাত b, আপনার সবসময় এখানে কি মূল থিমটা কি শিখছি? কোনাকুনি রাশির মান সমান করতে হবে, এটা শিখছি না। এখানে যেটা শিখছি যে এক জাতীয় রাশির মান দুইটা যেন সমান সমান হয়। তাহলে এখানে যেটা আমরা প্রশ্ন দেখতেছি স্ক্রিনে যে a অনুপাত b আর a অনুপাত c, তাই না? এখানে কমন রাশি কোনটা? a অনুপাত b তে কমন রাশি হচ্ছে 4:5, আর a অনুপাত c তে কমন রাশি হচ্ছে 10:9। তাহলে যেহেতু দুই জায়গাতে a এর মান হচ্ছে এই 4 আর 10, তাহলে আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে a এর ভ্যালু দুটাকে সমান করা। তাহলে 4 আর 10 এর লসাগু কত? 4 আর 10 এর লসাগু হচ্ছে 20। তাহলে এই 4কে এখানে 20, এখানেও 20। 4কে 20 বানাইতে যে 5 গুণ করছি, তাহলে 5কে 5 গুণ করলে হবে 25।
10কে 20 করতে যায় 2 গুণ করছি, তাহলে 9কে 2 গুণ করতে হলে হবে 18। তাহলে আসি যে 20:25 আর 20:18, তাহলে এই দুই জায়গাতে যেহেতু 20 আছে, তাহলে এখন আমাদের কমন নেওয়া যায় A অনুপাত B অনুপাত C 20:25:18। আশা করি এখন আর উল্টাপাল্টা করে দিলে আপনি উল্টাপাল্টা করবেন না, ঠিক আছে? কে আছে এখানে? ইউসুফ মুন্না বলছেন 85টা। এই 85টা কিছু নাই ভাই, এখানে দেওয়া আছে মিতা ও আজিজের নাম্বার অনুপাত 3:4, আজিজ ও রিতার নাম্বারের অনুপাত 6:7। মিতা ও রিতার নাম্বারের অনুপাত কত? তো এগুলো তো এই ক খ ABC যা তাই, 3জন লোককে 2বার রিপিট করছে। আমরা স্পেশাল অঙ্ক করি। 93 নম্বর, 93 নম্বরটা, আচ্ছা 93 নম্বরটা অনেক সুন্দর করে সমাধান দেওয়া আছে। তো কে যেন বললেন, হ্যাঁ তা করে দিই। 93 নম্বরটা একটু করে দিব। 93 নম্বরটাকে দিই। তা 93 নম্বরটা দেখেন। 93 নম্বরে কি আছে দেখেন, 2-এর বেশি অনুপাত থাকলে কি হয়? A অনুপাত B, B অনুপাত C, C অনুপাত D। মোহাম্মদ আব্দুল গফফার সম্রাট ভাই, ক্লাসগুলো রিপিট দেখলে ক্লিয়ার হয়ে যায়। কোয়ালিটি ম্যাথগুলোতে টাচ করেন। কোয়ালিটি ম্যাথ কি কোনোটা বাদ দিতেছি? অবশ্যই বাদ দিতেছি না। তাহলে এতগুলো কথা কেন বলে আনতেছি? কারণ প্রথম দিনের ক্লাসে আপনাকে তো হাতি ঘোড়া মারলে চলবে না, আস্তে আস্তে আগাইতে হবে। হ্যাঁ, আর এখানে তো অনেক দুর্বল স্টুডেন্টও আছে, ঠিক আছে? ওকে, 93 নম্বর অঙ্কে বলতেছে যে A অনুপাত B, B অনুপাত C, C অনুপাত D, অর্থাৎ 3টা অনুপাতের মান দেওয়া আছে। তাহলে আমরা একটু লিখি। A অনুপাত B, তাহলে 3:4, B অনুপাত C 5:6, আর C অনুপাত D 2:3। তো দেখেন এখানে যে মানগুলো দেওয়া আছে, আমাদের এখানে B সমান, এখানে C সমান করতে হবে। আর আপনি যখন B কে সমান করতে যাবেন তখন আবার C সমান হবে না। তো এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই B এর মান 2টা আর C এর মান 2টা নিয়ে কাজ করা যায়। কীরকম? B এর মান 2টা হচ্ছে 4, 5, আর C এর মান 2টা হচ্ছে 6, 2। তাহলে 4, 5, 6, 2 এইগুলো যদি আমরা একসাথে লসাগু করি তাহলে করা যাবে। তবে ওই টেকনিকে গেলে একটার সাথে একটা মিলাইতে গেলে অনেক জটিল হবে। তার মানে কি ওই টেকনিক শেখার দরকার নেই। কারণ কি? কারণ এগুলো তো আর রিটেনের প্রশ্ন না, তাই না? তাহলে কি যাতে আমরা এমন স্পেশাল জিনিস শিখবো যাতে সবগুলো সহজে পারবো। আমাদের উত্তর কি বাড়ি করতে বলছে দেখেন তো। উত্তর বাড়ি করতে হচ্ছে যে A অনুপাত D এর মান কত। তাহলে A অনুপাত D এর মান বাড়ি করতে গেলে এইখানে আমরা এগুলোকে ভগ্নাংশ আকারে লিখবো। দেখেন A/B = 3/4, B/C = 5/6, আর C/D = 2/3। আচ্ছা, তাহলে এখন আসি যে এইখানে A/B এর মান যে 3/4, আর B, এটা যদি আমরা সমীকরণ আকারে চিন্তা করি, এই 1 নম্বর সমীকরণ গুণন 2 নম্বর সমীকরণ গুণন 3 নম্বর সমীকরণ, এগুলো যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? A/B এর মানটা 3/4 গুণন 5/6 গুণন 2/3, এইভাবে 3টা রাশির গুণ হবে। গুণ করার সময় খেয়াল করেন, এই 3 বাদ, এই 2, এই 6কে কাটলে 3, তাহলে নিচে থাকতেছে 12 আর উপরে থাকতেছে 5। আবার দেখেন এই পাশে বাম পাশে কি হচ্ছে? A/B গুণন B/C গুণন C/D। তার মানে এখানে B কাটা যাচ্ছে, C কাটা যাচ্ছে, থাকতেছে কি? থাকতেছে AD। তাহলে A অনুপাত D যদি আমরা লিখি সমান সমান লিখতে পারবো 5:12। তাহলে এইভাবে যখন আমরা কাটাকাটি করব তখন কিন্তু শুধু A আর D থাকবে। এখন আমরা বলতে পারেন A আর D না দিয়ে যদি বলতো A আর C এর মান কত বার হবে, সেগুলো আমরা করব, সমস্যা নাই। বাট এই টেকনিকটা সবাইকে ক্লিয়ার? ব্যতিক্রমগুলো আমরা পরে আসতেছি। এটা হচ্ছে এইরকম 3 ধাপের থাকলে A আর D এর মান বাড়ি করতে বললে BC 2বার কাটাকাটি করা যায়, ভগ্নাংশ আকারে চিন্তা। এখন আসি যে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে, কীরকম কথা বলে? যদি বলে যে এই প্রশ্নটাতে যদি বলে A অনুপাত B অনুপাত C অনুপাত D এর মান বাড়ি করে দেন, তখন তো আপনি এইভাবে শর্টকাট টেকনিকে AD এর মান বাড়ি করে আবার BC এর সাথে সমন্বয় করতে পারবেন না। তো এই সমন্বয়টা কিভাবে হবে খুব সিরিয়াসলি খেয়াল করেন। আমি এই রকম অঙ্কই হচ্ছে 96 নম্বর অঙ্কটা। মামা দেখেন তো একটু 96 নম্বর অঙ্কটা। আমরা 96 নম্বর অঙ্কটা করবো না, কারণ 96 নম্বর অঙ্কটা বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি করবো? আমরা এই অঙ্কটাকে বানাবো, বানায় এই অঙ্কটাই আবার আপনাদেরকে সমাধান করে দিব,
এই 96 নম্বর অঙ্কের স্টাইলে। 96 নম্বরটা দেখতে পাইছেন? একবার রিডিং দেখেন আগে, যে 96 নম্বর হচ্ছে যে ইফ এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত বি দেওয়া আছে, ওটাকে ঘুরাই নেবেন আর কি। হ্যাঁ, দেখেন মাথা কিন্তু গরম করে দেওয়ার জন্য এ অনুপাত বি এর পরে সি অনুপাত বি যখন দেওয়া আছে না, তখন আপনি যখন এ বাই বি কাটা সি বাই বি লিখবেন, তখন বি বি কিন্তু কাটাকাটি করা যাবে না। তো এই জন্য এটাকে বি বাই সি বানায় নিতে হবে। তখন যদি আগে 5/4 থাকে, তাহলে 4/5 লিখতে হবে। এইটুকু মাথা না খাটাইলে, একটু প্রশ্ন ঘুরে আসলে কিন্তু আপনার মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন এই 96 নম্বর যে প্রশ্নটা দেখলেন, ওইটার সমাধান কিন্তু আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আর আমরা এই 93 নম্বর অঙ্কটা যে বানাই সমাধান করব, সেখানে 96 অ্যান্সার চলে আসবে। 93 নম্বর অঙ্কটাতে আমরা কি বানাচ্ছি? 93 নম্বর আমরা অঙ্কটাতে অ্যান্সার দেন, 93 নম্বর দেন। 93 নম্বরে অ্যান্সার চাইছে যে এ অনুপাত ডি এর মান, আমরা ওটা বাইর করছি, অ্যান্সার শেষ। কিন্তু যদি বলতো যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি হলে কি হবে, তখন আমরা যে কাজটা করব, এ বাই বি স্টাইলেই লিখবো বি বাই সি আর সি বাই ডি ইকুয়াল টু 3/4, 5/6 আর 2/3। এই যেভাবে আসে না? আচ্ছা, সো এটা তো গুণ অবস্থা আছে, কারণ আমরা তো সবগুলো রাশি গুণ করছি। তখন আমরা এখানে আর কাটাকাটি করব না। কাটাকাটি না করে আমরা কি করব দেখেন, সেখানে এই পাশের মানগুলো কাটাকাটি না করে এই পাশেরগুলো কাটাকাটি করব। এখানে আসি 3 5 15, 15 2 30, মানে এ বাই ডি আছে না, ডি সমান সমান উপরে হচ্ছে 3 5 15, 15 2 30। আমরা কিন্তু চাইলে কাটাকাটি করতে পারি, 4 6 24, 3 24, 3 24 72। এই শেষে কাটাকাটি করলেও যা, শুরুতে কাটাকাটি করলেও তা। দেখেন, যদি আমি 6 দিয়ে কাটি, তাহলে 5 6 30 আর 6 12 72। তার মানে এখানে যে 5/12 আসছিল, এখানেও 5/12 আসবে। কিন্তু এখানে 5/12 আনার পরে আমি এটাকে 10/24 লিখবো নাকি 30/72 লিখবো, এটা কিন্তু আমি জানি না। কিন্তু যখন আমি এইভাবে গুণ করে একটা ফলাফল নিয়ে আসলাম যে 30/72, তখন কি সুবিধা হবে শুনবেন? তখন এই এর মান আমরা পেয়ে গেলাম 30 আর ডি এর মান পেয়ে গেলাম 72। এই 30 আর 72-এর সমন্বয় করে আমরা এই যে অনুপাতগুলো দেওয়া ছিল না, অনুপাতগুলো তো মুছে দিছি। আচ্ছা, এ অনুপাত বি সমান সমান 3:4, এই যে অনুপাতগুলো দেওয়া ছিল, এই অনুপাতগুলোকে আমরা এখন ক্যালকুলেশনে নিয়ে আসবো। কিভাবে দেখেন, সিরিয়াসলি খেয়াল করেন। আমরা কিন্তু এখানে এই সংখ্যাগুলো কাটাকাটি না করে 30 আর 72 নিয়ে আসছি। এইখান থেকে আমরা এ অনুপাত বি দেওয়া ছিল কত, 3:4। এইটাকে এখন দেখেন, আমাদের এর মান সর্বোচ্চ কত, আমরা এখানে আসছে 30 না, এইটাকে এখন 30 বানাবো। একে 30 বানালে বি হচ্ছে 40। কেন? কারণ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা এর শুরুটার মান পাইছি 30, এই 30কে মিলাইলাম, অটোমেটিক্যালি বি এর মান 40 বাইর হয়ে গেল। এরপর আসি বি অনুপাত সিতে কি ছিল, বি অনুপাত সিতে ছিল 5:6। এইখানে কি বি আর সি এর মানগুলো পাচ্ছি না। কিন্তু এর মানটাকে মিলাইতে যে বিকে যেহেতু 40 হওয়ার প্রয়োজন হয়ে গেছে, তাহলে এইখানে বিকে 40 বানাইতে যে আমরা কি করছি, 8 গুণ করছি। এই বি এর মান 40 হবে, কোথায় পাইলাম? এইখানে। এইখানে যে 40 আসলো কীভাবে আসলো? এর মান 30, এর মান 30 হতে হবে, কে বলছে? এই যে এইখানে বলছে। তাহলে এ কে 30 ঠিক রাখতে যে বিকে 40 বানাইতে হচ্ছে, আর বিকে 40 বানাইতে যে এইখানে 5কে 8 দ্বারা গুণ করতে হয়েছে। তাহলে 6কে 8 দ্বারা গুণ করি, 6 আসতে 48। এই 6 আসতে 48 যখন হবে, এখন আসি সি আর ডি এর বিষয়টা দেখেন। এখানে দেখেন যে সি আর ডি এর মান কত ছিল, সি ডি ছিল 2:3। এখন দেখেন এখানে সি এর মান আমাদের আসছে 48, তাই না? তাহলে এইখানে সি এর মান 48 হবে। তাহলে দেখেন তো, 2 অংশের মান 48 না? 2 অংশের মান যদি 48 হয়, তাহলে কত গুণ বাড়ছে? 24 গুণ। তাহলে 3 অংশের মান হবে 3 4 72। দেন আমি কিন্তু এইখানে না দেখে এখানে 72 বানাইছি, এইখানে দেখেন ডি এর মানটা কিন্তু 72 চলে আসছে। তার মানে এখন এইখানে এর মান হলে বি এর মান যা হবে, বি এর মান হলে সি এর মান যা হবে, সি এর মান 48 হলে ডি এর মান যা হবে, সবগুলো কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। মিলে যাওয়ার কারণে আমরা এখন লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান সমান 30:40:48:72। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করা যায় করবো, না হলে এটা অ্যান্সার। হ্যাঁ, যেহেতু এখানে 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে হচ্ছে 15, 20, 24, 36। এইটা হচ্ছে অ্যান্সার। এই টেকনিকটা বুঝলে বাকিগুলো তো অনেক সহজে পারা যাবে, বাট এইটা হচ্ছে কি যে সর্বোচ্চ যদি কঠিন থাকে, সবগুলোর মান বাড়ি করতে বলে। অন্য অনিকেত অঙ্ক ক্লিয়ার না করতে কিভাবে ক্লিয়ার হবে? এখন বলেন ক্লিয়ার কিনা এটা বলেন। 93 নম্বর অঙ্কটাই আমরা করলাম,
শুধু এ বি সি ডি সবগুলোর মান বাইর করলাম। এখনও যদি আমাদেরকে বলে এইভাবে যে আমরা ভুল করি, যদি সাপোজ এইভাবে যদি পুরোটার মান বাইর করি, এখন যদি বলে এ ডি এর মান কত, তাহলে কিন্তু দেখেন এখানকার এ আর এখানকার ডি নেন, আবার 3 দিয়ে ভাগ করেন, 3 5 15, 3 12 36, এই যে 5:12 যেটা শুরুতে ছিল ওটা চলে আসছে। আবার দেখেন এখানে যদি এ সি এর মান বাইর করতে বলে সব কিছু বাইর করা সম্ভব। তাহলে আমি কিন্তু 4টায় বাইর করে দেখাইলাম। মূল টেকনিক কি? মূল টেকনিক হচ্ছে সংখ্যাগুলো আমরা অক্ষরগুলো গুণ করে এডি নিব, কিন্তু মানগুলো এখানে আমরা কাটাকাটি করব না, এখানে গুণ করে রাখবো। এই গুণ করে রাখার পরে এই মানটা এখানে বসায় দিয়ে অন্য সবগুলোর মান আনবো। তাহলে এইভাবে আমাদের 96 নম্বর অঙ্কটাও করা যাবে, 97ও করা যাবে। তাহলে আসি এই নিয়মটা শেষ করে দিই আজকে, 4 নম্বর পদ্ধতি শেষ করে দিই, 4-এর গ। হ্যাঁ, কারণ যেগুলো শিখলাম এগুলোর একটা প্রয়োগ আছে, এই প্রয়োগটা এখানে দেখা দিই। 104 নম্বর পর্যন্ত কে যেন বলছি না, আসলে 104 নম্বর পর্যন্ত একই নিয়মের অঙ্ক। 98 নম্বর অঙ্কটা দেখেন। 98 হচ্ছে যে 15 তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। 15 আয় 120 টাকা হলে রবিনের আয় কত? ঠিক আছে, আচ্ছা, এটার সাথে মিল আছে, এখানে 2-3টা অঙ্ক করে দিলে এই নিয়মটা শেষ হবে, নাহলে আবার পরের ক্লাসে লোড হয়ে যাবে। আর শেষের দিকে অঙ্ক একটু কঠিন আছে। 15 তপন, এই অঙ্কটা কিন্তু আসছে কোথায়? সপ্তম শ্রেণীর 2.1-এর অঙ্ক, আবার 40তম বিসিএস পিলিতে আসছে, আবার 2021 সালের পরীক্ষা আসছে। 15 আর তপন, ঠিক আছে। 15 তপন কত? 4:3। এরপরে কি বলতেছে যে তপন আর রবিন, তপন আর রবিন এখানে বলতেছে কত? 5:4। তপন নামটা কমন, কিন্তু তপনের রাশি দুটো কমন না। তাহলে আমরা তপনের রাশি দুটো যদি সমান করতে চাই, তাহলে এই তপন এখানে আছে 5 আর এখানে আছে 3, তাহলে 5 আর 3 যদি হয় 3 5 15, তাহলে এখানে আসতেছি, এখানেও 3 5 15। তাহলে এই যে 3 5 15, 3 5 15 দুই জায়গাতে তখন যখন সমান হয়ে গেল, তাহলে এখানে 5 গুণ বাড়ছে, এখানে 4 গুণ বাড়বে 20, এখানে 3 গুণ বাড়ছে, এখানে 3 গুণ বাড়লে হবে 12। তার মানে 15 তপন আর রবিন যদি আমি লিখি, তাহলে হচ্ছে 20:15:12। এখন এখানে দেওয়া আছে কি কুলু? বলা আছে 15-এর আয় 120 টাকা হলে, 15-এর আয় 120 মানে এই 20 অংশের মান হচ্ছে 120। তাহলে এখানে 6 গুণ বাড়তেছে, 6 গুণ যদি বাড়ে তাহলে উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে রবিনের আয় কত। তাহলে এই রবিন 12 অংশের মানও 6-12-72। এই অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে না। তারপর কেন আমি এইভাবে দেখাই দিলাম? এইভাবে দেখাই দিলাম কারণ এর পরের সবগুলো প্রশ্ন এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ধরেন যদি সাপোজ বলতো যে মোটে ধরেন আছে 20 12 32 47, মনে করেন 47-এর ডাবল হচ্ছে 94 টাকা, মনে করেন টোটাল 94 টাকা আছে। এই 94 টাকা এদের তিনজনকে এই 4:3 বা 5:4 ভাগ করে দিতে হবে। তখন কিন্তু এইভাবে সবার রেশিও আনার পরে তারপরে টোটাল টাকাটা ভাগ করতে হতো। তাহলে আগের অঙ্কগুলোতে আমরা এই 3টা রেশিও এনে শেষ করে দিছিলাম, আর এই অঙ্কগুলোতে আমরা 3টা রেশিও আনার পরে তারপরে নর্মালভাবে যেভাবে ভাগ করে সেই ভাগটা করে দিব। তাহলে এই অঙ্কটা আমি যদি বলি যে এইভাবে না করে আর কীভাবে করা যাইতো? যেহেতু এখানে পনিরের স্পেসিফিক টাকা দেওয়া আছে 120 টাকা, তাহলে এইখানে আমরা দেখি পনির 4 অংশ 120, এই 4 অংশ 120 হলে 3 অংশ হবে 90, আবার এই 90 এখানে চলে আসবে তপনের জায়গায়। তাহলে 5 18 90 হলে 4 18 72। তাহলে সবসময় ভেরিয়েশন জানতে হবে, বিকল্প নিয়মে সমাধান করতে হবে, না হলে কী হবে? গাধার খাটানি করে অযথা আপনি এই যেভাবে করলাম এতগুলো সময় নষ্ট করবেন। এতগুলো সময় নষ্ট করার দরকার নাই। বুঝতেছেন কিনা একবার দেখেন। পনিরের টাকা 120, পনিরের অনুপাত 4, তাহলে 4 ভাগের মান 120 হলে 1 ভাগের মান 30, 3 ভাগের মান 90। এইটা হচ্ছে তপনের টাকা, এইখানেও তপনের টাকা 5 ভাগের মান 90, 5 ভাগের মান যদি 90 হয় 1 ভাগের মান 18, 4 ভাগের মান 4 18 72। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 72, ঠিক আছে। এই আগের যে অঙ্ক নিয়মটা করলাম ওইটাই তো রিটেন। আবার রিটেন কি চাচ্ছেন? রিটেন কি XYZ দেখতে চাচ্ছেন? XYZ এর কিছু নাই। এই যে এইখানে বারবার তো আমি বলতেছি যে আমরা 20 অংশের মান ডাইরেক্ট 120 লিখলাম না, এইখানে যেখানে অংশ অংশ বলতেছি এইখানে 20x 15x আর 12x। তাহলে প্রশ্ন মতে এইটা হচ্ছে রিটেন 20x = 120, অতএব x = 6।
সুতরাং রবিন সমান সমান 12x সমান সমান 12 গুণন x এর মান 6 সমান সমান 72। ওই যেখানে যেখানে আমি অংশ অংশ বলতেছি ওই অংশ কথাটার জায়গায় x লাগাই দিবেন, ওইটা রিটেন। ওকে, এইরকম অঙ্ক 100, এখানে 99 নম্বর, 100 নম্বর, 101, 102, 103, 104 সবগুলো এই নিয়মে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন, যদি কোনোটা না পারেন আমি করে দিব, কিন্তু চেষ্টা করতে হবে। ফারিয়া বিথি বলছেন স্যার এখানে কিসের মান x ধরবো? অনুপাতের অঙ্কে কোনো কিছুর মান x ধরতে হয় না। অনুপাতের অঙ্কে সবসময় অনুপাত অনুযায়ী ধরতে হয়। অনুপাতে 20, 15, 12 আছে না, তাহলে ধরি পনির, তপন এবং রবিনের প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 20x, এই যে 20x, 15x এবং 12x, শুধু x কিন্তু না, অনুপাত থাকলে অনুপাত অনুযায়ী ধরতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ হবে। আগামীকালকে আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব নাকি জানাই দিব, সমস্যা নাই। 103 নম্বর আমরা দেন তো, 103 নম্বর একজন করতে বলছেন এমডি ইব্রাহিম, 103 নম্বরটা করে দিই। এইটা বললাম না যে টোটাল দেওয়া থাকলে কি করতে হবে, ওই জিনিসটা 103 নম্বর আছে না, আমি কিন্তু আগে থেকে আপনাদের ভেরিয়েশনগুলো ধরাই দিতেছি, তাহলে এটা একটু দ্রুত করে দিতে পারি আমি, তাই না? কি বলছে, বুলবুল বাসার এনামুল টোটাল 280 রান করলো। বুলবুল বাসারের রানের অনুপাত 2:3, তার মানে বুলবুল অনুপাত বাসার সমান সমান 2:3, সরি 3:2। এরপরে কি বলছে, বাসার ও এনামুল, তাহলে বাসার এনামুল এদের অনুপাত কত? এখানেও 3:2, এখানে আবার 2:3, সরি প্রথমটা হচ্ছে 2:3 আর পরেরটা হচ্ছে 3:2। এইখানে 2:3 আর এইখানে বলছে 3:2। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে এরা তিনজনে মিলে রান করছে 280। এখন কি বলছে যে প্রত্যেকে কে কত রান করছে সবার রান বার করতে হবে, তাহলে সবার আগে অনুপাতটা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? বুলবুল, বাসার, এনামুল এদের টোটাল রানের অনুপাতটা নিয়ে আসতে হবে। এখানটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে মিস্টার বাসার আছে, এখানেও মিস্টার বাসার আছে, একই ব্যক্তি। এখানে দেখেন মিস্টার বাসারের রেশিও 3, এখানে 3, তাহলে দুই জায়গাতে যেহেতু 3 আছে, তাহলে আমরা কি করতে পারি, আর সমান করার দরকার নাই। যে কোনো কিছু গুণ করে আপনি যে সমান করবেন, এটা আননেসেসারি সময় নষ্ট হবে। তাহলে এইটা কোথায় শিখলাম? ওই যে লজিক্যালি শিখলাম না, যে দুই জায়গায় সমান করতে হবে কার মান? কমন ব্যক্তিটার মান। তাহলে এখানে তো সমান করাই আছে, তাহলে আমাদের সমান আর করার দরকার নাই, সরাসরি আমরা লিখতে পারি 2, 3, 2। তাহলে আমরা বুলবুলের রান কত হবে? 2 অংশ। কত অংশের মধ্যে 2 অংশ? 3, 2, 5 আর 2, 7 অংশের মধ্যে 2 অংশ। তাহলে বুলবুল হবে এই 7, 40, 40 দুগুণা 80। বাসার হবে 280 গুণন 7 ভাগের 3 ভাগ, তাহলে 120। আর এটা 80 যদি হয়, এটা 80 হবে, তাহলে এনামুল হবে 80। এটা হচ্ছে এদের অ্যান্সার। তাহলে 80, 120, 80 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।